এমনিতে আমার গোপী মঠে ছুটি কাটাতে যাওয়ার কোনো কারণ ছিল না। 1 বছর আগেও যে জায়গার নামই শুনিনি সেখানে যাওয়ার ইচ্ছে হবেই বা কেন। কিন্তু টোটোর জন্যেই ওখানে যেতে হলো। টোটো হচ্ছে আমার এক্কেবারে সেই ছোটোবেলার বন্ধু। ক্লাস 1 থেকে ওর সঙ্গে এক স্কুলে পড়াশোনা করেছি, টানা ক্লাস 12 অবধি। তাছাড়া বরানগরে একই পাড়ায় আমাদের দুজনের বাড়ি। ওর ওপরের পাটির সামনের যে দাঁতটা আধখানা ভাঙা, সেটা আমাদের 3 তলার সিঁড়ি থেকে আছাড় খেয়েই ভেঙেছিল। তখন বোধহয় আমরা ক্লাস 5-এ পড়ি। টোটো একদিন একটা খোলা ছাতা মাথার ওপরে উঁচু করে ধরে সিঁড়ির চাতাল থেকে নিচের দিকে পেল্লায় লাফ মেরে বসলো। আমি তার আগে অনেকবার ওকে বোঝাবার চেষ্টা করেছিলাম, শোন টোটো, ছাতা কখনো প্যারাশুটের কাজ করতে পারে না। যদি করতো তাহলে আর এয়ারফোর্সের লোকেরা এত খরচা করে প্যারাশুট বানাতো না। কিন্তু যতক্ষণ না ঠোঁট কেটে দাঁত ভেঙে রক্তারক্তি হলো ততক্ষণ বোকাটা কিছুতেই সে কথা বিশ্বাস করলো না। এখন অবশ্য গোপীমঠ থানার ওসি তীর্থঙ্কর মিত্রকে বোকা টোকা বললে পুলিশই আমাকে লাঠি নিয়ে তাড়া করবে। আমি সেসব কথা বলছিও না কাউকে। কিন্তু সত্যি কথাটা হচ্ছে, তীর্থঙ্কর অর্থাৎ টোটোই এখন মেদিনীপুর ওড়িশার বর্ডারে এই গোপীমঠ থানার অফিসার ইনচার্জ। আর গত বছর এখানে ট্রান্সফার হয়ে আসার পর থেকেই ও আমাকে ফোনে জ্বালিয়ে মারছে, চলে আয় নীল, কটা দিন ঘুরে যা, দেখবি চারদিকে কি চমৎকার সিনারি, তুই ছবি তুলে শেষ করতে পারবি না। নীল চ্যাটার্জিকে অবশ্য কেবলমাত্র সিনারির লোভ দেখিয়ে সুবিধা হতো না, কারণ একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হিসেবে বছরের মধ্যে 8 মাস তাকে স্বর্গের মতন সব বন জঙ্গল পাহাড় আর নদীর তীরেই ঘুরে বেড়াতে হয়। তবু যে গোপী মঠে চলে এলাম তার কারণ ওই ছোটোবেলার বন্ধুর ডাক। বনের ডাকের থেকে আমার কাছে সেটা কিছু কম জোরালো নয়। সত্যিই তো, বেচারা টোটো একা একা এই পাণ্ডব বর্জিত জায়গায় দিনের পর দিন পড়ে রয়েছে। আমরা যদি মাঝে মধ্যে ওকে একটু কোম্পানি দিয়ে না যাই সেটা কেমন দেখায়। অবশ্য গতকাল এখানে পৌঁছিয়ে দেখলাম জায়গাটা সত্যিই সুন্দর। টোটোর পাঠিয়ে দেওয়া জিপ আমাকে গিদনি স্টেশন থেকে পিক আপ করে নিয়ে এসেছিল। গোপী মঠের দিকে যতই এগোচ্ছিলাম ততই দুপুর গড়িয়ে পড়ছিল বিকেলের দিকে। আর পরিষ্কার করে মোছা স্লেটের মতো কালো কুচকুচে পিচ রাস্তার ওপরে লম্বা হচ্ছিল শাল গাছের ছায়া। লোধাশুলির জঙ্গল ফুরোতেই হঠাৎ বড় গাছেদের জমায়েত শেষ হয়ে উঁচু নিচু ঢেউ খেলানো জমি শুরু হলো। একটা বিরাট লম্বা ব্রিজের ওপর দিয়ে সুবর্ণরেখা নদী পার হতে হতে দেখলাম ডুবন্ত সূর্যের আলোয় সুবর্ণরেখার বুক দিয়ে জল নয়, গলানো সোনা বয়ে চলেছে। এই বসন্তে নদীর তীরের গাছের নতুন পাতাগুলো ভেলভেটের মতো চকচকে। এখানে ওখানে পলাশ আর মাদারের গাছের টকটকে লাল ফুল। আর এইসবের মধ্যে নদীর তীরে পাথরের ওপরে শুকোতে দেওয়া আদিবাসী মেয়েদের উজ্জ্বল লাল নীল হলদে সবুজ শাড়িগুলোকেও মনে হচ্ছিল বনের লতাপাতা আর ফুলের মতোই প্রকৃতির কোনো সৃষ্টি। টোটো যে আমাকে দেখে কি খুশি হলো সে আর কি বলবো। থানার সামনে জিপ দাঁড়ানো মাত্র ও চেম্বার থেকে বেরিয়ে এসে আমাকে বুকে জড়িয়ে ধরলো। তারপর বলল, এখানে আর দাঁড়াতে হবে না, চল একেবারে আমার কোয়ার্টারেই চল। এই সৌমেন্দু, আমি বাড়ি চললাম। এখন থেকে যে কদিন নীল এখানে থাকবে আমি এরকম ফাঁকিবাজির ডিউটিই করব। সৌমেন্দু মাইতি নামে হাসি খুশি কম বয়সী সেকেন্ড অফিসারটি বসকে স্যালুট ঠুকে বললেন, সে আর বলতে হবে না স্যার, বন্ধুবান্ধব আমাদেরও আছে, আপনি নিশ্চিন্তে ফাঁকি মারুন। থানার ঠিক পেছন দিক থেকেই একটা সরু রাস্তা সোজা পশ্চিম দিকে চলে গেছে। পায়ে হেঁটে সেই রাস্তা ধরে মিনিট 5 যেতেই রাস্তাটা একটা ভারী সুন্দর বাগান ঘেরা বাংলো বাড়ির সামনে গিয়ে শেষ হয়ে গেল। বাড়িটার চুনকাম করা সাদা ধবধবে দেয়াল, মাথায় লাল টুকটুকে টালির ছাদ, দেয়ালের গায়ে সার সার কাঁচের জানলা আর পুরো বাংলোটাকে ঘিরে চওড়া বারান্দা। বাগানের কাঠের গেট খুলে টোটো আমাকে ডাকলো, আয় নীল, এই আমার কোয়ার্টার। বাগান পেরিয়ে দুধাপ সিঁড়ি ভেঙে বারান্দায় উঠলাম। ভাবলাম ঘরে ঢোকার আগে একটু চারিপাশটা দেখে নিই। সামনে আর পাশে গোপীমঠ শহরের টুকরো টাকরা দৃশ্য দেখতে দেখতে
বাংলোর পেছন দিকে পৌঁছিয়ে চমকে উঠলাম। আগে বুঝতে পারিনি এই বাড়িটাই শহরের শেষ বিন্দু। এরপরেই গভীর খাতের মধ্যে দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। আসার পথে অনেক দূরে যে নদীকে ফেলে এসেছিলাম সেই নদী যে আবার কেমন করে ঘুরে ফিরে এই গোপীমঠ শহরের পাশে চলে এসেছে কে জানে। ঘাড় ফিরিয়ে দেখলাম টোটো মুচকি মুচকি হাসছে। পাজিটা নিশ্চয় এর আগেও অনেককে এইভাবে নদীর কথা কিচ্ছু না বলে চমকে দিয়েছে। আমি একটা বেতের চেয়ারে গা এলিয়ে দিয়ে বললাম, টোটো, যে কদিন এখানে থাকছি আমি এই বারান্দা ছেড়ে নড়ছি না। সত্যি রে, অনেক বিখ্যাত জায়গায় ঘুরেছি, কিন্তু গোপীমঠ থানার বড়বাবুর কোয়ার্টারের মতন এত সুন্দর ভিউ পয়েন্ট আর কোথাও দেখিনি। টোটো আমার পাশে আরেকটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। একটু বাদেই ওর সকল কাজের কাজই বাদলদা প্লেট ভর্তি মোচার চপ আর সুগন্ধি দার্জিলিং চায়ের কাপ হাতে ধরিয়ে দিয়ে গেল। চায়ে চুমুক দিতে দিতে দেখছিলাম নদীর ওপাশেই হাতিবাড়ির গভীর জঙ্গল। জঙ্গলটাকে এত দূর থেকে বর্ষার মেঘের মতন দেখাচ্ছিল। টোটো বলল, বুঝলি নীল, মাঝে মাঝে এই বন্ধুহীন শহরে খুব একা লাগে ঠিকই, কিন্তু যখন বউবাজার থানার গত 3 বছরে পোস্টিংয়ের কথা মনে পড়ে, ওখানকার প্রতিদিনের মারপিট আর খুন জখমের কথা মনে পড়ে, তখন মনে হয় এই বেশ আছি। গোপীমঠ খুব শান্ত জায়গা, একটা বৈষ্ণব ট্র্যাডিশন আছে তো, এখানকার মানুষগুলো স্বভাবে তাই শান্তিপ্রিয়। পুলিশের কাজ নেই বললেই চলে। আমি ওর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, বৈষ্ণব ট্র্যাডিশনটা কীরকম? টোটো বলল, গোপীমঠ। নামটা শুনে আন্দাজ করতে পারছিস না? এখানে গোপীনাথ মানে শ্রীকৃষ্ণের বিশাল মন্দির আর আশ্রম রয়েছে। আমার বেশ অবাক লাগলো। বললাম, এই অখ্যাত জায়গায় বিশাল মন্দির? টোটো বলল, আজকে অখ্যাত, কিন্তু যখন মানুষ পায়ে হেঁটে পুরীতে তীর্থ করতে যেত তখন সেই রুটের ওপরে সবচেয়ে বড় গ্রাম ছিল এই গোপীমঠ। তখন অবশ্য জায়গাটার অন্য কী যেন একটা নাম ছিল। সে যাই হোক, পুরীর তীর্থযাত্রীরা অনেকেই যাতায়াতের পথে একটা করে রাত এখানে কাটাতেন। তাদের মধ্যে একজন ছিলেন নদিয়ার জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই। বললাম, তাই নাকি? ইয়াপ বাডি, চৈতন্য মহাপ্রভু বেশ কয়েকবারই গোপীমঠে পায়ের ধুলো দিয়েছেন, এখানকার এক সরাইখানায় রাত কাটিয়েছেন। আর যেখানে সেই সরাইখানা ছিল সেই জায়গাতেই 1850 সালে মন্দির বানিয়ে দিয়েছিলেন এই অঞ্চলের তৎকালীন জমিদার রাধা গোবিন্দ পট্টনায়ক। তার মানে মন্দিরের বয়সও হয়ে গেল 150 বছরের উপর। ওই মন্দিরে সোনার তৈরি রাধাকৃষ্ণের মূর্তি ছাড়াও আরও একটা জিনিস রয়েছে, সেটাও অমূল্য। সেটাও জমিদার রাধা গোবিন্দ পট্টনায়কেরই দান। জিজ্ঞেস করলাম, সেটা কি? টোটো উত্তর দিল, চিন্তামণি। মানে সেই যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি, ওই রকমের কোনো কেস? অনেকটা সেই রকমই বটে। ইংরেজিতে যাকে বলে ফিলোসফার স্টোন, হাতের মুঠোয় ধরে যা চাইবি তাই পাবি। আমি বললাম, অনেকটা গুপি বাঘার হাততালির মতন শোনাচ্ছে। ইয়ার কি মারিস না। মহান্তজি একদিন অনেকক্ষণ ধরে আমাকে চিন্তামণির ইতিহাস শুনিয়েছিলেন। চিন্তামণির গল্পের শুরুটা নাকি তান্ত্রিক বৌদ্ধ ধর্মে। 5th সেঞ্চুরিতে দক্ষিণ তিব্বতের রাজা লা টোরি নিয়ানাথ সেনের রাজপ্রাসাদের ছাদে আকাশ থেকে একটা সোনার সিন্দুক খসে পড়েছিল। তার মধ্যে বৌদ্ধ ধর্মের পুঁথি ছিল। স্বয়ং বুদ্ধদেবের ব্যবহৃত ভিক্ষা পাত্র ছিল। সেই ভিক্ষাপাত্র আবার নিজেই সুন্দর সুরে বুদ্ধের বন্দনা গান গায়। আর ছিল এই চিন্তামণি। এদিকে আবার 10ম শতাব্দীতে লেখা হিন্দু ধর্মশাস্ত্র যোগবাশিষ্ঠতেও চিন্তামণির কথা রয়েছে। সেখানে ন্যাচারালি সে মণির সঙ্গে বুদ্ধদেবের কোনো সম্পর্ক নেই। যোগবাশিষ্ঠতে ওই মণির মালিক বিষ্ণু। তিনি সমুদ্রের নাগরাজার কপাল থেকে মণি কেড়ে নিয়ে এসেছিলেন। মজার ব্যাপার হচ্ছে, বৌদ্ধ ধর্মশাস্ত্র চিন্তামণিকে বলা হয়েছে সমুদ্রের ড্র্যাগন রাজার সম্পত্তি। অদ্ভুত মিল না? আরও মিল আছে।
দুই শাস্ত্রেই চিন্তামণিকে বলা হয়েছে অসাধারণ এক রত্ন। ওই পাথরের কাছে জ্ঞান, সম্পদ, রোগের আরোগ্য, যা চাইবি তাই পাবি। কিন্তু হ্যাঁ, সবাই ওই পাথর ধরে রাখতে পারে না। খারাপ লোকের হাতের ছোঁয়া লাগলে চিন্তামণি স্রেফ হাওয়ায় উবে যায়। বহু বছর বাদে আবার সে যাকে যোগ্য মনে করে তার হাতে ফিরে আসে। খালি চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে বললাম, ভালো গল্প। তুই দেখেছিস সেই চিন্তামণি? একবারই মাত্র দেখার সুযোগ পেয়েছিলাম। কোনো রত্ন যে এত বিশাল আর এত সুন্দর হতে পারে তা আমার জানা ছিল না। ওটা কি মুক্ত? কেমন করে বুঝলি? ওই সমুদ্রের সঙ্গে যোগাযোগের কথাটা শুনে মনে হলো। টোটো বলল, বুদ্ধিটা তোর বরাবরই শার্প। হ্যাঁ, চিন্তামণি আসলে একটা মুক্ত। এমন বিশাল আর এমন সুন্দর মুক্ত আমি চোখে দেখিনি তো বটেই, ছবিতেও কখনো দেখিনি। আমাকে এক মেঘলা দুপুরে উনি মুক্তটা দেখিয়েছিলেন। ঘরের আবছা আলোয় মুক্তটার ভেতর থেকে যেন একটা হালকা নীল আলো ছড়িয়ে পড়ছিল। যদি ওর সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসের কথা নাও ধরি, তবু শুধু একটা জেম হিসেবেই ওটার দাম বোধহয় কয়েক কোটি টাকা হবে। আমি বললাম, মাত্র একবার দেখার সুযোগ পেয়েছিলিস বলছিস কেন? ওটা কি ব্যাংকের লকারে রাখা থাকে? হুম, একটা মোটা সোনার হারের মাঝখানে মণিটা লকেটের মতন গাঁথা রয়েছে। সেই হার রয়েছে আবার মহন্ত মহারাজের গলায়। এটাই ওই আশ্রমের 150 বছরের পুরনো প্রথা। যিনি মহন্ত হবেন তাঁরই হৃদয় স্পর্শ করে থাকবে পবিত্র চিন্তামণি। বুঝলাম। তা মহন্ত মহারাজকে বললে তিনি একবার আমাকে মণিটা দেখতে দেবেন না? টোটো বলল, নিশ্চয় দিতেন। আমাকে উনি খুবই স্নেহ করেন। সেই জন্যে এর আগে আমি বলা মাত্রই নিজের পোশাকের আড়ালে লুকিয়ে থাকা মণিটা আমাকে দেখিয়েছিলেন। কিন্তু গত 3 মাস ধরে উনি খুবই অসুস্থ। শয্যাশায়ী বলতে যা বোঝায় তাই। বিছানা ছেড়ে উঠতেই পারছেন না। এই অবস্থায় তো আর ওনাকে বলা যায় না একবার মণিটা দেখান। টোটোর কথা শুনে মনটা একটু খারাপ হয়ে গেল। এত কাছাকাছি এসেও এমন ইতিহাস আর পুরাণের গন্ধমাখা একটা জিনিস দেখতে পাবো না। মনটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্যেই ক্যামেরা ব্যাগটা খুলে ফেললাম। আর কেউ না জানুক, আমি জানি আমার সমস্ত মন খারাপ ক্যামেরার ভিউ ফাইন্ডারের মধ্যে হারিয়ে যায়। ট্যামরন কোম্পানির লেন্সটা পরিষ্কার করতে করতে টোটোকে জিজ্ঞেস করলাম, ন্যাচারাল বিউটি আর গোপীনাথের মন্দির ছাড়া তোর থানার এলাকায় দেখার মতন আর কি আছে? টোটো বলল, আরেকটা জিনিস রয়েছে। সেটা অবশ্য মণি বা মন্দিরের তুলনায় অনেক নতুন, বয়স মাত্র 5 বছর। কি সেটা? একটা পোলট্রি ফার্ম, মানে যেখানে মুরগি টুরগির চাষ হয়। হ্যাঁ, মন্দির আর পোলট্রি পাশাপাশি। শুনেছি পূর্ব ভারতে অত মডার্ন পোলট্রি ফার্ম নাকি আর নেই। ওখানে গেলেও তুই ছবি তোলার সাবজেক্ট পাবি। আমি টোটোর চোখের সামনে ক্যামেরার লেন্সটাকে ধরে বললাম, ওহে তীর্থঙ্কর মিত্র, তুমি কি জানো না নীল চ্যাটার্জির ক্যামেরার এই লেন্সে রণথম্বর অরণ্যের বাঘের ছায়া পড়েছে, লাদাখের স্নো লেপার্ডের ছায়া তাও পড়েছে। পোলট্রির মুরগির ছবি যদি তুলতে হয় তাহলে তোমার মোবাইল ফোনের ক্যামেরাটাই কি ভালো ছিল না? হুম। টোটো হাসতে হাসতে দুদিকে ঘাড় নাড়ল। যেমন ভাবছিস তেমন সাধারণ পোলট্রি ওটা নয়। ওখানেও মোরগ আছে ঠিকই, তবে তাদের এক একটার সাইজ দেখলে ছাগলও দৌড়ে পালাবে। তাছাড়াও তিতির আছে, বটের পাখি আছে, খরগোশ আছে, এমনকি টার্কি আর এমু পাখিরও চাষ হয় ওখানে। বিশাল ফ্রিজিং প্ল্যান্ট রয়েছে। ওইসব পালিত পাখির মাংস অটোমেটিক মেশিনে কেটে কুটে ড্রেস টেস করে কৌটোয় ভরে এক্সপোর্ট করা হয়। ওই বিশাল কর্মকাণ্ড তুই না দেখলে বিশ্বাস করতে পারবি না। আমি ক্যামেরার বডিতে লেন্সটা বসাতে বসাতে বললাম, দেখব, আমিষ এবং নিরামিষ দুটো দ্রষ্টব্যই দেখব। এখনও কদিন আছি তো। আমার কথা শুনে টোটো হো হো করে অনেকক্ষণ ধরে হাসলো। তারপর কোনো রকমে হাসি থামিয়ে বলল, এইভাবে তো ভাবিনি নীল। বৈষ্ণব মন্দির যদি নিরামিষ দ্রষ্টব্য হয়, পোলট্রি ফার্ম তাহলে ঘোর আমিষ। পারিস বটে তুই, সত্যি। হা হা। আমি বললাম,
ইয়ার কি নয়, এই যে মন্দিরের গায়ে পোলট্রি তৈরি করেছে, এতে মন্দিরের সাধু সন্ন্যাসীরা আপত্তি তোলেননি? টোটো বলল, কিসের আপত্তি? শুনতে পাশাপাশি। আসলে দুটো প্রপার্টিই তো কয়েক একর বাগান দিয়ে ঘেরা, মাঝখানে বিস্তর ফাঁক, তার ওপরে জেলখানার মতন উঁচু পাঁচিল, কাজেই আঁশে নিরামিষে ছোঁয়াছুঁয়ির কোনো গল্পই নেই। টোটোর কথা শুনতে শুনতেই দেখলাম নীলচে অন্ধকারে ঢাকা রিভার বেড ধরে দারুণ উজ্জ্বল রঙের একটা বালি তোলা ট্রাক হেলতে দুলতে শহরের দিকে ফিরছে। এরকম রঙের কন্ট্রাস্ট চট করে পাওয়া যায় না। ক্যামেরাটা বাঁদিকে ঘুরিয়ে ওটার দিকেই ফোকাস করেছিলাম, কিন্তু ঠিক যখন শাটারে চাপ দিতে যাচ্ছি তখনই আমার পুরো লেন্সটাকে ঢেকে দিল একটা মুখ। এলোমেলো চুল, বড় বড় চোখ, বোঁচা নাকের নিচে রোঁয়া রোঁয়া গোঁফের রেখা, বছর 15-র একটা ছেলে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছে। আমি চট করে চোখ থেকে ক্যামেরা নামিয়ে নিলাম। ছেলেটা বাঁদিকের বারান্দা থেকে মোড় ঘুরে আমাদের দিকে এগিয়ে আসতে গিয়ে আমার ক্যামেরা নদীর মাঝখানে পড়ে গেছে, আর পড়ে গিয়ে খুব অপ্রস্তুত হয়েছে। টোটো বোধহয় ওর অস্বস্তিটা বুঝতে পেরেই বেশ কর্ডিয়ালি ডাক দিল, কি হলো বিনু মাস্টার, দাঁড়িয়ে পড়লে কেন? এসো, এখানে এসে বসো, চপ খাও। বিনু নামের ছেলেটা সঙ্গে সঙ্গে সহজ হয়ে উঠল। থ্যাংক ইউ ওসি আঙ্কেল বলে টোটোর ওপাশে একটা চেয়ারে বসলো, কিন্তু চপের দিকে হাত বাড়ালো না। কি হলো, চপ খাবে না? জিজ্ঞেস করলো টোটো। আর চোখে দেখলাম ছেলেটা মুখে কিছু না বলে ইশারায় আমার দিকে দেখালো। টোটো বলল, ওহো তাই তো, তোমার সঙ্গে নীলের আলাপ করিয়ে দিতে ভুলে গেছি। নীল, এ হলো বিনু, ভালো নাম বিনায়ক মুখার্জি, আমাদের গোপীমঠের পোস্টমাস্টার মশাই বিভূতিবাবুর বড় ছেলে। ইন্দুভূষণ একাডেমিতে ক্লাস 10-এ পড়ে, সামনের বছর মাধ্যমিক দেবে। আর বিনু নীলের নারী নক্ষত্র তো তুমি জানোই, বুঝলি নীল, ও তোর খুব বড় ফ্যান। আমি মুচকি হেসে বললাম, তাই নাকি? হ্যাঁ, আসলে বিনুও খুব নেচার লাভার, সারাক্ষণ মাঠে ঘাটে ঘুরে ঘুরে পাখি দেখছে, পোকামাকড় দেখছে, আবার ডায়েরিতে নোটও রাখে। বিভূতিবাবু ওকে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের গ্রাহক করে দিয়েছেন। ওই ম্যাগাজিনটায় তো তোর তোলা জন্তু জানোয়ারের ছবি প্রায় বের হয়, সেইগুলো দেখেই ও তোর ফ্যান হয়ে গেছে। আমি বিনুর হাতটা আমার হাতের মুঠোয় ধরে ঝাঁকিয়ে দিয়ে বললাম, ভেরি গুড, তোমার মতন বয়সে আমিও ঠিক ওই রকম মাঠে ঘাটে টই টই করে বেড়াতাম। একটা টুনটুনি পাখি কেমন করে মানি প্ল্যান্টের পাতা মুড়ে বাসা বানাচ্ছে, সেটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্যে দিনের পর দিন একটা আধখোলা জানলার ফাঁকে মুখ রেখে বসে থাকতাম। গার্জিয়ানরা ভাবতেন পাগল। তুমি কি ছবিও তোলো? বিনু লজ্জা পেল, বলল, ওই মানে আমার তো ক্যামেরা নেই, এই মোবাইলটাতে টুকটাক। আমি বললাম, লজ্জা পাবার কি আছে, ছবি তোলার ব্যাপারে ক্যামেরা জিনিসটা সেকেন্ডারি, ক্যামেরার পেছনের চোখ দুটোই আসল, দেখি কি ছবি তুলেছ। বিনু চোখ দুটো বড় বড় করে বলল, সত্যি দেখবেন? পরক্ষণেই চেয়ার থেকে সরাত করে নেমে আমার পায়ের কাছে মেঝের ওপরে থেবড়ি গেড়ে বসে পড়ল। আমার হাঁটুর ওপরে ওর স্মার্টফোনটাকে ধরে গ্যালারি থেকে একটার পর একটা ছবি স্ক্রল করতে শুরু করলো। আমি দেখলাম ছেলেটার ছবি তোলার হাত সত্যিই ভালো, চেনা সব পাখি আর পোকামাকড়ের ছবিই তুলেছে, কিন্তু প্রত্যেকটা ছবির সঙ্গেই কিছুটা পরিবেশ যোগ করে দিয়েছে, যার ফলে ছবিগুলোকে আর বায়োলজি বইয়ের ইলাস্ট্রেশন বলে মনে হচ্ছে না। একটা লেডিবার্ড বিটেলের ছবি যখন পেরিয়ে যাচ্ছে তখন আমি নিজেই ওর হাত চেপে ধরে বললাম, আরে দাঁড়াও তো একটু, দেখতে দাও। একটা হলুদ রঙের পুটুস ফুলের গোছা, সেই ফুলের পাপড়িতে বসে থাকা লালের উপরে কালো বুটিদার পোকাটাকে এত সুন্দর দেখতে লাগছিল যে বলবার কথা নয়। আমার ভালো লেগেছে দেখে বিনুর যতটা খুশি হওয়ার কথা ছিল ততটা যেন ও হলো না। বুঝতে পারছিলাম ও যেন কি একটা উদ্বেগে ভুগছে। দেখলাম আমার আন্দাজ ঠিক। ও নিজেই বলল, অনেক দিন আগে, মানে ধরুন 3 মাস আগে, একটা অদ্ভুত ঘটনা দেখেছিলাম, কাউকে বলিনি, কিন্তু ছবি তুলে রেখেছি। তখন থেকেই ভেবে রেখেছিলাম আপনি একদিন না একদিন তো ওসি আঙ্কেলের বাড়িতে বেড়াতে আসবেন, তখন আপনাকে দেখাবো। আপনি ছবিগুলো দেখবেন? বললাম, কেন দেখবো না, দেখাও। আমার সম্মতি পেয়ে বিনু মনে হলো হাঁফ ছেড়ে বাঁচল। টাচ স্ক্রিনের ওপর খুব দ্রুত আঙুল চালিয়ে
যে ছবিটা চাইছিল সেটাকে সামনে নিয়ে এলো। তারপর মোবাইলটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এখান থেকে দেখুন। দেখলাম পরপর কয়েকটা ফ্রেমে একটা কুমোরে পোকার নানান ভঙ্গির ছবি। দেখবার জন্য যতটা সময় লাগা উচিত ছিল তার চেয়ে অনেক বেশি সময় নিয়েই দেখলাম। তারপর সেলফোনটা বিনুর হাতে ফেরত দিয়ে বললাম, ছি। বিনু নিশ্চয় আমার এই রিয়াকশন আশা করেনি। ওর বড় বড় দুটো চোখের তারায় গভীর কষ্ট ফুটে উঠল। কিন্তু আমার তাতে মন ভিজল না। ঠিক করলাম ছেলেটাকে এই মুহূর্তেই শিক্ষা দেওয়া দরকার। বিনুর হাতে ওর মোবাইল ফোনটা গুঁজে দিয়ে বললাম, তুমি এই বয়স থেকে সহজ রাস্তা ধরে নিয়েছো, তাই না? লোকজনকে চমকে দেবার জন্যে ফটো এডিটর দিয়ে ছবিকে যা নয় তাই করে তুলছো। টোটো অবাক হয়ে বলল, কি হয়েছে রে নীল? বিনুকে বকছিস কেন? কিসের ছবি তুলেছে ও? আমি টোটোর দিকে মন না দিয়ে বিনুকেই বললাম, তোমার এইসব মিথ্যে ছবি যদি কোনো বাচ্চার হাতে পড়ে সে তাহলে কি শিখবে বলো তো? সে তো ভাববে সত্যিই বোধহয় কুমোরে পোকা এইরকম বাসা বানায়। বিনু একবার শুধু বলবার চেষ্টা করলো, নীল আঙ্কেল বিশ্বাস করুন। আমি হাত তুলে ওকে থামিয়ে দিয়ে বললাম, না, বিশ্বাস করব না। কারণ প্রকৃতির রাজ্যে স্বেচ্ছাচার বলে কিছু নেই। বাবুই পাখি যতই ভালো বাসা বানাক, সে বাসা সবসময় উল্টানো কলসির মতোই দেখতে হবে। তাকে দিয়ে কিছুতেই কেউ একটা কাকের বাসার মতন বাসা বানাতে পারবে না। বিনু বলল, আমি জানি, সেই জন্যেই আমি পার্টিকুলারলি এই ছবিগুলো আপনাকে দেখাতে চাইছিলাম। শুধু বাসা নয়, এরপরে পোকাটা যা হয়েছিল শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পোকাটা জ্বলে গিয়েছিল। মানে? বিনুর মুখ উত্তেজনায় লাল হয়ে গিয়েছিল। ও গুছিয়ে কথা বলতে পারছিল না। কোনো রকমে আমতা আমতা করে বলল, আতস কাচের নিচে দেশলাই কাঠি ধরলে সেটা যেমন একটু বাদে হুশ করে জ্বলে ওঠে, সেইভাবে পোকাটা নিজে থেকেই জ্বলে উঠে ছাই হয়ে গিয়েছিল। আমি তখন এত অবাক হয়ে গিয়েছিলাম যে সেই ছবি আর তুলে রাখতে পারিনি। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আমি হাত তুলে ওকে থামিয়ে দিলাম। একটা মিথ্যেকে ঢাকবার জন্যে 10টা মিথ্যে কথা বলো না বিনু। আমি আর তোমার ছবিতে ইন্টারেস্টেড নই। বিনু আর কোনো কথা বলল না। কিছুক্ষণ মুখ নিচু করে দাঁড়িয়ে থেকে তারপর আস্তে আস্তে বাগানের রাস্তা পেরিয়ে চলে গেল। টোটো আবার আমাকে জিজ্ঞেস করলো, এই নীল, বিনু তোকে কিসের ছবি দেখালো? হঠাৎ অত রেগে গেলি কেন? আমি চেয়ারের পেছনে মাথাটা হেলিয়ে দিয়ে বললাম, আর বলিস না, ছেলেটা একটা কুমড়ো পোকার ছবি তুলেছে। পোকাটা মাটি দিয়ে বাসা বানাচ্ছে। সেই বাসা বানানোরই নানান স্টেজের ছবি। তো প্রত্যেকটা বাসা নিখুঁত হার্ট শেপের, যেন বিদেশি চকোলেট কিংবা দেশি পান পাতা। বিশ্বাস করা যায়? তুই বল, তুই তো কুমড়ো পোকার বাসা দেখেছিস। মিনিয়েচার কলসি ছাড়া কোনো দিন অন্য কিছু মনে হয়েছে কি? যত সব ফটোশপের বুজরুকি। মেজাজটা তেতো হয়ে গিয়েছিল বলেই বোধহয় সারাদিনের জার্নির ক্লান্তি এতক্ষণে আমাকে চেপে ধরল। বললাম, টোটো, বাদলদাকে ডিনার লাগাতে বল। খাওয়া দাওয়া সেরে নিয়ে শুয়ে পড়ি। কাল বরং ভোর ভোর উঠে হাঁটতে যাব। নীল, এই নীল, ওঠ ওঠ, উঠে পড়। তুই যে বলেছিলিস ভোরবেলায় বেড়াতে বেরোবি, চল। রোদ চড়ে যাওয়ার আগে রিভার বেড ধরে একটু হেঁটে আসি। টোটোর ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 5:30 বাজে। বাইরে আলো ফুটে গেছে। এমনিতে আমি এরকম সময় ঘুম থেকে উঠে পড়ি, কিন্তু কাল রাতে ঘুম আসতে অনেক দেরি হয়েছিল। মনের ভেতরে একটা অপরাধ বোধ কাজ করছিল। ভাবছিলাম, হাজার হোক বিনু একটা ছোট ছেলে, তাকে অতগুলো কঠিন কথা শুনিয়ে কি ভালো কাজ করলাম? ঘুমিয়ে পড়ার আগেই প্রতিজ্ঞা করে ফেলেছিলাম, বাকি যে কদিন এখানে থাকবো রোজ বিনুকে নিয়ে নেচার ট্যুরে বেরোবো। ভালোবাসা দিয়েই ওর ভুলগুলো শোধরাতে হবে। যাই হোক, টোটোর সঙ্গে এরপরে যেটা শুরু করলাম সেটাকেই নিশ্চয়ই বাংলায় টোটো কোম্পানি বলে। কোনো উদ্দেশ্য নেই, গন্তব্য নেই, শুধু চারিদিকের অপূর্ব প্রকৃতির টানে বালির চর ধরে বোল্ডার ডিঙিয়ে তীরে জলের স্রোতে পা ভিজিয়ে হেঁটে যাওয়া। যে রিভার বেডকে আপাত দৃষ্টিতে মনে হয় প্রাণহীন, একটু মনোযোগ দিয়ে দেখলে তারই বুকে কত অজস্র প্রাণের ফুটে ওঠা আর বড় হওয়া যে দেখা যায়। এক জায়গায় দেখলাম পাথরের খাঁজে লুকিয়ে আছে সূর্য শিশিরের ফুল।
স্বপ্নের মতো গোলাপি ঝিরঝিরে পাপড়িগুলো দেখলে কে বলবে ওরা মাংসাশী। বালির ওপর পড়ে আছে হট্টিটি পাখির ডিম। বাসা নেই, গর্ত নেই। খোলা জমির ওপরে পড়ে থাকা ডিমগুলোকে বাঁচায় শুধু ওদের খোলার ক্যামোফ্লেজিং কালার, চারিদিকে বালি আর নুড়ির রঙের সঙ্গে মেলানো ছোপ ছোপ বাদামি সাদা রঙ। এমনই সেই রঙের ম্যাজিক যে দুহাত দূর থেকেও ডিম বলে চেনা মুশকিল। জলের ধারে দৌড়োদৌড়ি করছিল এক ঝাঁক সোনাবাটান পাখি। শীত ফুরিয়ে বসন্ত এসে গেছে, ওদেরও চলে যাবার সময় হয়ে এলো। তার আগে যতটা পারে শামুক কাঁকড়া খেয়ে গায়ে চর্বি জড়ো করছে। সেই উত্তর সাইবেরিয়া অবধি উড়ে যেতে হবে তো। আমাদের আসতে দেখে একসঙ্গে রিন রিন শব্দ করে ওরা উড়ে গেল। কাস্তের মতন একটা বাঁক খেয়ে পুরো ঝাঁকটাই নামলো আবার 8 কিলোমিটার দূরে একটা জায়গায়। বালির ওপরে পোকামাকড়ের খোঁজে আবার মাথা নিচু করে দৌড়তে লাগলো। ক্যামেরা বার করে এইসবের কয়েকটা ছবি নিলাম। সকালের আলোয় খুব ভালো ছবি ওঠে। আর বিকেলে টোটোর বাংলো পেরিয়ে অনেক দূর চলে যাওয়ার পরে প্রথম মানুষের দেখা পেলাম। অবশ্য খুদেগুলোকে এখনও পুরোপুরি মানুষ বলা যায় না। 8 থেকে 12 বছরের মধ্যে ছেলেগুলো মেয়েগুলোর বয়স। সবারই পরনে ছেঁড়া হাফ প্যান্ট কিংবা ফ্রক। ফাঁকা আর পাথুরে জায়গা বলে গোপী মঠে এই এপ্রিল মাসেও ভোরের দিকে বেশ ঠান্ডা পড়েছে। তবু ওদের কারোরই গায়ে কোনো গরম জামা দেখলাম না। ওরা জলের ধারে বালি ঘাটাঘাটি করে কি যেন খুঁজছিল। টোটোকে জিজ্ঞেস করলাম, কি করছে রে ওরা? কাঁকড়া ধরছে নাকি? টোটো ঘাড় নেড়ে বলল, হুম, সোনা খুঁজছে। এতই অবাক হলাম যে তক্ষুনি কিছু বলতে পারলাম না। একটু সামলে নিয়ে বললাম, সোনা মানে গোল্ড? টোটো উত্তর দিল, ইয়েস অফকোর্স, গোল্ড ডাস্ট টু বি প্রিসাইজ। জানিস না, সুবর্ণরেখার কিছু কিছু জায়গায় বালির সঙ্গে সোনার কুচি মিশে থাকে। ওরা সেই সোনার কুচি খুঁজছে। তবে ভাবিস না যে ওরা লক্ষ লক্ষ টাকার সোনা খুঁজে পায়। সারা মাসে যেটুকু সোনার কুচি জমায় ট্যুরিস্টদের কাছে তার দাম বড়জোর 100 টাকা। তার জন্যই বাচ্চাগুলো ভোরবেলায় নদীর জল বেড়ে ওঠার আগেই খোঁজাখুঁজি শুরু করে দেয়। পাচ্ছে কিছু? কি জানি, চল কাছে গিয়ে দেখে আসি। বাচ্চাগুলোর কাছাকাছি পৌঁছিয়ে আমিই ডাক দিলাম, এই কিছু পেলি? সবকটা বাচ্চাই মাথার ওপরে হাত নেড়ে জানিয়ে দিল কিছুই পায়নি। ওদের মধ্যে যে মেয়েটা একটু দিদি গোছের, সে খোঁজাখুঁজি থামিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে ফুঁ দিয়ে জমে যাওয়া হাত দুটোকে গরম করার চেষ্টা শুরু করলো। টোটো ওকে বলল, একদম কিছুই পাসনি? আমার এই বন্ধুটা কলকাতা থেকে এসেছে, ওকে দেখা না তোরা কেমন ময়ূরের পালকের নাটির মধ্যে সোনা জমিয়ে রাখিস। মেয়েটা বলল, না কাকু, বিশ্বাস করো, 1 মাসের বেশি হলো। বালির ভেতর থেকে সব সোনা হাওয়া হয়ে গিয়েছে। আর তার সঙ্গে শুরু হয়েছে পিঁপড়ের উৎপাত। আগে কখনো দেখিনি এই এত বড় বড় হলুদ রঙের পিঁপড়ে বালির নিচে থাকে। আমরা বালি ঘাটাঘাটি করতে গেলেই কামড়ে দেয়। কি জ্বলুনি বাপরে, দেখো হাত দুটো কেমন ফুলিয়ে দিয়েছে। দেখলাম সত্যি বাচ্চা মেয়েটার হাতের তালু দুটো জায়গায় জায়গায় লাল হয়ে ফুলে রয়েছে। মেয়েটা সেফটি পিন লাগানো হাওয়াই চটি দুটো পায়ে গলাতে গলাতে বলল, ধুইস, কাল থেকে লোকের বাড়িতে বাসন মাজতে যাব। সোনা খুঁজে ঘোড়ার ডিম হচ্ছে। মেয়েটার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। ছোটোবেলা থেকে শুনে আসছি সকালবেলায় ছোট ছেলে মেয়েদের স্কুলে যেতে হয়, পড়াশোনা করতে হয়। অথচ এই সুবর্ণরেখার ধারে বাচ্চাগুলো একদম অন্যরকম জীবন কাটাচ্ছে। টোটোরও বোধহয় খারাপ লাগছিল, তাই ও হঠাৎই বলে উঠল, চল নীল, এবার রিভার বেড ছেড়ে উঠে পড়ি। কোথায় যাবি? টোটো বলল, এখান থেকে যদি নদীর ধারে রাস্তায় উঠে যাই তাহলে রাস্তার ঠিক উল্টো দিকে মন্দির আর পোলট্রি ফার্ম দুটোই পেয়ে যাব। আমি বললাম, বেশ তো, তাই চল। কাঁধের ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে ঢালু পাড় বেয়ে আমরা দুজনে ওপরে উঠতে শুরু করলাম। বেশ খাড়া পাড়, তার ওপরে রাবারের চটি পরে বেরিয়েছিলাম বলে পা স্লিপ করছিল। কোনো রকমে গাছের চারা, পাথরের টুকরো এইসব পাকড়ে ধরে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচছিলাম। জীবজন্তুর খোঁজে বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে আমার একটা অদ্ভুত ক্ষমতা জন্মেছে। কোথাও সামান্য কোনো নড়াচড়াও চোখ এড়ায় না। হঠাৎই সেরকম একটা মুভমেন্ট চোখে পড়ল, তার সঙ্গে একটু আলোর ঝলকানি। পাড়টা ঢালু বলেই সেখানে রোদ ছিল না, আর রোদ ছিল না বলেই বোধহয় ঝলকানিটা বেশি করে চোখ টেনেছিল। যাই হোক, আমি যে অবস্থাতে ছিলাম সেই অবস্থাতেই স্ট্যাচু হয়ে গেলাম। টোটো কিছু খেয়াল না করে একটানা ওপরে উঠে গেল। ওর পায়ে গ্রিপওয়ালা জুতো ছিল। এক হাতে একটা গাছের শেকড় আর অন্য হাতে একটা পাথরের টুকরো চেপে ধরে
আমি আর চোখে দেখলাম আমার প্রায় 5 ফুট দূর দিয়ে একসার হলুদ রঙের ডেঁয়ো পিঁপড়ে লাইন করে হেঁটে চলেছে। দলটায় সব মিলিয়ে প্রায় 30টা পিঁপড়ে। ওরা এক এক করে ঢালের গায়ে বেরিয়ে থাকা একটা সিমেন্টের নালির মধ্যে ঢুকে পড়ছে। যদিও অমন অদ্ভুত রঙের ডেঁয়ো পিঁপড়ে আগে কখনো দেখিনি, তবু দৃশ্যটার মধ্যে এত অবাক হওয়ার মতন কিছুই থাকতো না যদি না প্রত্যেকটা পিঁপড়ের মুখে ধরা থাকতো একটা করে সোনার কুচি। হ্যাঁ, আমি নিশ্চিত ওরা প্রত্যেকে সাঁড়াশির মতন শক্ত চোয়ালে যে জিনিসটা আঁকড়ে ধরে তুরতুর করে দৌড়চ্ছিল সেই জিনিসটা সোনা ছাড়া আর কিছু হতে পারে না। অন্য কোনো কিছুই সামান্য নড়াচড়ায় অমন ঝলমল করে ওঠে না। আমি শেকড় থেকে হাত ছেড়ে দিয়ে পাশের দিকে হামাগুড়ি দিয়ে ওই 5 ফুট দূরত্ব পেরোবার চেষ্টা করলাম, যাতে ওই পিঁপড়েগুলোর কাছাকাছি পৌঁছতে পারি। কিন্তু তার আগেই পা পিছলে নেমে গেলাম প্রায় যেখান থেকে উঠতে শুরু করেছিলাম সেইখানেই। টোটো এতক্ষণ কিছুই খেয়াল করেনি। এবার আমার দুরবস্থা দেখে ও সাবধানে কিছুটা নেমে এসে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি ওর হাত ধরে পাড়ে উঠে এলাম। তারপর কোমরে হাত দিয়ে হতাশ হয়ে তাকিয়ে রইলাম ওই নালির মুখটার দিকে। একটাও পিঁপড়ে আর বাইরে নেই, সবকটাই ভেতরে ঢুকে পড়েছে। টোটো আমার হতাশ ভঙ্গি দেখে বলল, কি হলো রে নীল? আমি ওকে যা দেখেছি সবটাই বললাম, আর ও ন্যাচারালি আমার কথাগুলো হেসেই উড়িয়ে দিল। কিন্তু ওর হাসি পুরোপুরি থামার আগে একটা কাণ্ড হলো। আমরা খেয়াল করিনি এক কুচি সোনা নালির বাইরে পড়েছিল। একটা ডেঁয়ো পিঁপড়ে হঠাৎই তীর গতিতে নালি থেকে বেরিয়ে এসে সেটাকে মুখে তুলে নিয়ে আবার গর্তের ভেতরে ঢুকে গেল। আর তাই দেখে টোটোর মুখটাও আমারই মতন হাঁ হয়ে গেল। এবার ও কোমরে দুহাত রেখে বলল, এটা কি হলো? কি রে নীল, এসব তো তোরই সাবজেক্ট, এক্সপ্লেন কর। আমি বললাম, কোনো এক্সপ্লেনেশন নেই। পৃথিবীর কোথাও কোনো পিঁপড়ের সোনার কুচি মুখে নিয়ে দৌড়াবার কথা নয়, যেহেতু ওরা সোনা খায় না, সোনা দিয়ে বাসাও বানায় না। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম নিজের অজান্তেই কাল সন্ধেবেলায় জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছি। এখনই একবার বিনুর সঙ্গে দেখা করার দরকার। ওই কুমড়ে পোকার বাসার ছবিগুলোর ব্যাপারে ও কি বলতে চেয়েছিল সেটা শোনা দরকার। আমি টোটোকে বললাম, টোটো, ওসব পোলট্রি মন্দির টন্দির পরে দেখব, এখন একবার পোস্টমাস্টার বিভূতিবাবুর বাড়ি নিয়ে চলতো আমাকে, এক্ষুনি বিনুর সঙ্গে দেখা করব। টোটো এক মুহূর্তেই বুঝে নিল আমার চিন্তা কোন পথে যাচ্ছে। ও আর কোনো কথা না বলে আমাকে নিয়ে এ গলি ও গলির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে শহরের একটা অপেক্ষাকৃত নিরিবিলি পাড়ায় পৌঁছে গেল। সেখানে রাস্তার একপাশে ফাঁকা জমি, সবে 1-2 বাড়ির ভিত কাঁথা হয়েছে, অন্য পাশে একটা স্কুল বাড়ির টানা পাঁচিল। টোটো বলল, ওই মোড়টা ঘুরলেই বিভূতিবাবুর বাড়ি, খুব শিক্ষিত ভদ্রলোক। আমি মাঝে মাঝে শুধু গল্প করার জন্যেই ওনার বাড়ি আসি। কিন্তু এ কি? টোটোর বিস্মিত হবার কারণ ছিল নির্জন মাঠের মধ্যে একটা ছিমছাম নতুন একতলা বাড়ি, তার গেটের কাছে গোপীমঠ থানার জিপ দাঁড়িয়ে রয়েছে। বাড়িটার দরজার কাছে ইউনিফর্ম পরে যে পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছেন তাকেও আমি কাল বিকেলে গোপীমঠে পা দিয়েই দেখেছি। সৌমেন্দু মাইতি, টোটোর জুনিয়র অফিসার। টোটো প্রায় দৌড়েই বাকি রাস্তাটুকু পেরিয়ে সৌমেন্দুবাবুর সামনে গিয়ে দাঁড়ালো, পেছন পেছন আমি। সৌমেন্দু মাইতি এই অসময়ে বসকে সিভিল ড্রেসে এখানে হাজির হতে দেখে খুবই অবাক হলেন, কিন্তু পুলিশি ট্রেনিংয়ের ব্যাপারই আলাদা। কোনো প্রশ্ন না করে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে খটাং করে স্যালুট ঠুকলেন। টোটো উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল, কি হয়েছে সৌমেন্দু, এত সকালে তোমরা এখানে কেন? সৌমেন্দু মাইতিকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি খুব অস্বস্তির মধ্যে পড়েছেন। কোনো রকমে বললেন, আসলে আপনাকে ডিস্টার্ব করতে চাইনি স্যার, কাল রাতেই বিভূতিবাবুর ছেলে বিনায়কের একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? না স্যার, মানে বিনায়ককে কোনো মিসক্রিয়েন্ট সাংঘাতিকভাবে ইনজিওর করে পালিয়েছে। টোটো জিজ্ঞেস করলো, কখন? ঘটনাটা কখন ঘটেছে সৌমেন্দু? স্যার, কাল সন্ধেবেলাতেই। ওর কাকার বক্তব্য শুনে মনে হচ্ছে ও তখন আপনার কোয়ার্টার থেকেই বেরিয়ে বাড়ি ফিরছিল। তারপর রাত 8টা বেজে যাওয়ার পরেও বিনায়ক বাড়ি ফিরল না দেখে ওর বাবা মা ওকে ফোন করেন, দেখেন ফোন সুইচড অফ।
তখন বিভূতিবাবু বিনায়কের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। বেশি দূর যেতে হয়নি, রাস্তার বাঁকেই ওই স্কুলের পাঁচিলের পাশে বিনায়ক উপুড় হয়ে পড়েছিল। টর্চের আলোয় ছেলের মাথা থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখে বিভূতিবাবু চিৎকার করতে শুরু করেন। লোকজন জমে যায়। তখনই ওনারা বিনায়ককে নিয়ে প্রথমে আশ্রম পাড়ার রিলায়েবল নার্সিংহোমে যান। সেখানকার ডাক্তারবাবু বলেন কোনো বড় নার্সিংহোমে নিয়ে যেতে। তাই শুনে বিভূতিবাবু আর ওনার স্ত্রী কাল রাতেই গাড়ি ভাড়া করে ছেলেকে নিয়ে খড়গপুরে রওনা হয়ে গিয়েছেন। এই যে ইনি হলেন বিভূতিবাবুর ভাই বিশ্বজিৎ মুখার্জি। বছর 35-এর এক যুবক বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে হাত জোড় করে আমাদের নমস্কার জানালেন। সৌমেন্দ্রবাবু বললেন এখন উনিই বাড়ি আগলাচ্ছেন। থানাতেও কাল রাতে উনিই রিপোর্ট করতে গিয়েছিলেন। টোটো বিশ্বজিৎবাবুকে প্রতি নমস্কার জানিয়ে জিজ্ঞেস করলো, বিনু এখন কেমন আছে সে ব্যাপারে কোনো খবর পেয়েছেন কি? বিশ্বজিৎবাবু গম্ভীর মুখে বললেন, পেয়েছি। হি ইজ স্টিল আনকনশাস। চোটটা এতই জোরে ছিল যে স্কালে ফ্র্যাকচার হয়েছে। ওখানকার ফিজিশিয়ানরা বলেছেন বাইরের চোট হয়তো সারিয়ে ফেলা যাবে, কিন্তু জ্ঞান না ফিরলে বোঝা যাবে না ব্রেনে কোনো পার্মানেন্ট ড্যামেজ হয়েছে কি না। সিটি স্ক্যানে সবটা বোঝা যায় না। একটু থেমে উনি বললেন, ভাবা যায় সামনে মাধ্যমিক পরীক্ষা, এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল আমার ভাইপোটা। ওনার গলার স্বর কান্নায় বুঝে এলো। টোটো ওনার কাঁধে হাত রেখে বলল, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। স্যার, বিনুকে যারা মেরেছে তাদের খুঁজে বার করুন, শাস্তি দিন, এইটুকুই অনুরোধ। বিশ্বজিৎবাবু বোধহয় চোখের জল লুকোতেই তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকে পড়লেন। টোটো সৌমেন্দ্রবাবুর দিকে তাকিয়ে কড়া গলায় বলল, আমায় খবর দাওনি কেন? সৌমেন্দ্রবাবু থতমত খেয়ে বললেন, স্যার আমি ছুটির মধ্যে আপনাকে ডিস্টার্ব করতে চাইনি, তাই বলে একটা বাচ্চা আমার কোয়ার্টার থেকে বেরিয়ে মরতে বসবে আর সেই খবরও আমি পাবো না? ঘটনার গুরুত্ব বোঝো না? সরি স্যার। বিনুর সেলফোন বন্ধ রয়েছে কেন? ফোনটা ওর কাছে পেয়েছো? না স্যার, সেটাই তো অবাক লাগছে। ফোনটা ওরা নিয়ে পালিয়েছে। একটা 6-7 হাজার টাকা দামের ফোনের জন্যে এইভাবে একটা বাচ্চাকে অ্যাটাক করবে? টোটো একবার আর চোখে আমার দিকে তাকালো, তারপর সৌমেন্দ্রবাবুকে বলল, হয়তো ওর ফোনে এমন কোনো কল বা ডাটা ছিল যেটা ওদের পক্ষে বিপজ্জনক। যাই হোক, সার্ভিস প্রোভাইডারকে ফোনটার লোকেশন ট্রেস করতে বলো। বলেছি স্যার, ওরা এখনও অবধি কোনো সাকসেস পায়নি। আমি টোটো আর ওর সহকর্মীদের সব কথাই শুনছিলাম, সব দেখছিলাম। মনে হচ্ছিল আমার পায়ের তলার মাটি দুলছে। একটা কথা পরিষ্কার বুঝতে পারছিলাম, যে বদমাশগুলো বিনুকে মেরেছে তারা শুধু ওর মোবাইলটা কেড়ে নেওয়ার জন্যেই ওকে মারেনি। যদি তাই হতো তাহলে সে মারের ওজন হতো অনেক হালকা। ওরা বিনুকে খুন করতে চেয়েছিল। তার মানে সেলফোনের মেমোরিতে যে ফটোগুলো ছিল তার থেকেও মারাত্মক কোনো তথ্য ছিল বিনুর ব্রেনের মেমোরিতে। বিনু খুব ভয়ঙ্কর একটা কিছু দেখে ফেলেছিল এবং সেটাই ও কাল সন্ধেবেলায় আমাকে বলতে গিয়েছিল, কিন্তু আমি ওকে সমস্ত কথা বলার সুযোগ দিইনি। আজ একটু আগে নদীর চরে যে সন্দেহটা আমার মনের মধ্যে দানা বেঁধেছিল সেটা যে 100 ভাগ সত্যি সেটা প্রমাণ হয়ে গেল। সন্দেহটা হচ্ছে বিনুর ছবিগুলোর মধ্যে কোনো এডিটিংয়ের কারিগরি ছিল না। সোনামুখী পিঁপড়ে যেমন সত্যি তেমনই সত্যি কুমড়ে পোকার বাসার জ্যামিতি। আর এই অস্বাভাবিক পোকাগুলোর কথা কেউ ভীষণভাবে লুকিয়ে রাখতে চাইছে। সে কে? টোটো একটু দূরে দাঁড়িয়ে সৌমেন্দ্রবাবু আর অন্য দুজন কনস্টেবলের সঙ্গে কি যেন আলোচনা করছিল। আমার কাছে ফিরে আসার পর আমি ওকে জিজ্ঞেস করলাম, এখন কি করবি? টোটো খুব চিন্তিত মুখে উত্তর দিল, সেটাই তো সমস্যা রে। কাল ঘটনাটার কথা জানার পরেই পুরো গোপীমঠ শহরটাকে নাকাবন্দি করে ফেললে ভালো হতো। তাহলে যারা বিনুকে মেরেছে তারা আর শহর ছেড়ে পালাতে পারতো না। কিন্তু সৌমেন্দু তো তা করেনি। অবশ্য ওকেও দোষ দিতে পারছি না। তুই আর আমি বিনুর মোবাইল ফোনের ছবির কথা জানি বলে ব্যাপারটাকে অন্য চোখে দেখছি, কিন্তু সৌমেন্দুর দিক থেকে ভাবলে এটা তো খুব বড়সড় কোনো ক্রাইম নয়, নিতান্তই একটা ছিনতাই, পুলিশের খাতায় পেটি কেস। তাহলে দেখ, গোপীমঠ এমন কিছু বড় থানা নয়। এখানে 2-1 ছিঁচকে চোর, 2-1 নেশাখোর থাকে ঠিকই, কিন্তু এখানকার পার্মানেন্ট বাসিন্দাদের মধ্যে এরকম খুনি মনোবৃত্তির কেউ আছে বলে
আমরা জানি না। তাহলে যে বা যারা কাজটা করেছে সে বা তারা বাইরের লোক, তারা থাকবে কোথায়? বাস স্ট্যান্ডের পাশে দুটো ছোট হোটেল আছে, সে দুটো আমার লোকেরা অলরেডি চেক করেছে। এই মুহূর্তে যারা ওই দুটো হোটেলে রয়েছে তারা সকলেই নিয়মিত কাস্টমার, ব্যবসার কাজে প্রায় প্রতি সপ্তাহেই এখানে আসে। তা বাদে পুরো গোপী মঠে আর দুটি মাত্র জায়গা আছে যেখানে বাইরের দুষ্কৃতীরা গা ঢাকা দিয়ে থাকতে পারে। তোর কথায় একটা আমিষ, অন্যটা নিরামিষ, অর্থাৎ পোলট্রি ফার্ম এবং গোপীনাথের মন্দির। মন্দিরে চারিদিক থেকে ভক্ত আসার বিরাম নেই। ওদের অতিথিশালাও তাই কখনো ফাঁকা থাকে না। তাদের মধ্যে কে সত্যিই ধার্মিক আর কে বক ধার্মিক, কে বাঁচতে যাচ্ছে। আর পোলট্রিতেও একই ব্যবস্থা। প্রতিদিনই ব্যবসার কাজে 2-10 জন করে বাইরের লোক আসছে। তাদের মধ্যে যাদের ধর পশ্চিমবঙ্গের বাইরে বাড়ি, তারা কাজ না মেটা অবধি ওদের গেস্ট হাউসে থেকে যায়। তাই ঠিক করেছি দলবল নিয়ে এখনই ওই দুটো জায়গায় তল্লাশি চালাবো, যাকে বলে ম্যান হান্ট। তুইও আমাদের সঙ্গে চল। মনে মনে ভাবলাম, এসেছিলাম ট্যুরিস্ট হিসেবে চারিদিক ঘুরে দেখার জন্যে, এখন সেই জায়গাগুলোই পুলিশ হিসেবে দেখব। কি আর করা যাবে? আগের বছরেও তো দিঘলবাড়ি গিয়েছিলাম স্রেফ হর্নবিল পাখির ছবি তুলতে। সেই স্বর্গের মতন বনভূমিতেও অমৃত পাতার খোঁজে খুন খারাপি শুরু হয়ে গেল। আমার কপালটাই বোধহয় এইরকম। প্রথমে আমাদের নিয়ে থানার 3টে গাড়ি ঢুকলো গোপীনাথের মন্দিরে। কয়েকজন পুলিশের লোক জোর কদমে চলে গেলেন দোতলা অতিথি নিবাসের দিকে। ওনারা অতিথিদের আইডেন্টিটি চেক করবেন। আরেক দল সৌমেন্দ্রবাবুর নেতৃত্বে মন্দিরের পুরোহিত, সেবক ও অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করতে গেলেন। আমি আর টোটো মন্দিরের 30 ধাপ সিঁড়ি ভেঙে ঠাকুর দেখে আবার নিচে নেমে এলাম। টোটো বলল, চল মহন্ত মহারাজের সঙ্গে একবার দেখা করা যায় কিনা দেখি। মন্দিরের উল্টো দিকেই একটা খুব সাজানো গোছানো এসি মেশিন লাগানো দোতলা বাড়ি দেখে আমি ওই বাড়িটার দিকেই পা বাড়িয়েছিলাম, কিন্তু টোটো পেছন থেকে আমার কোণেই ধরে টান দিয়ে বলল, ওদিকে কোথায় যাচ্ছিস? বললাম, ওটা মহন্ত মহারাজের বাড়ি নয়? আজ্ঞে না, ওখানে ওনার জুনিয়র মহারাজেরা থাকেন। মহন্ত মহারাজ নিজে অসম্ভব সাদামাটা জীবনযাপন করেন, উনি থাকেন ওদিকে। চল, দেখলেই বুঝবি। টোটোর সঙ্গে মন্দিরের পেছন দিকে একটা একতলা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। দেখে মনে হলো একটাই ঘর, পেছন দিকে বাথরুম, রান্নাঘর থাকতে পারে। সামনে ছোট বারান্দাটাতে বেশ কয়েকজন নারী পুরুষ বিষণ্ণ মুখে বসেছিলেন। তাদের প্রায় সকলেরই পরনে সাদা কাপড়, কপালে চন্দনের রসকলি, গলায় তুলসীর মালা, অর্থাৎ ভক্ত। তাদের পাশ কাটিয়ে আমরা ভেজানো দরজার পাল্লায় আলতো টোকা মারলাম। ঘরের মধ্যে থেকে এক ভদ্রলোক প্রথমে পাল্লা দুটো অল্প ফাঁক করে উঁকি মারলেন। তারপর টোটোকে চিনতে পেরেই তাড়াতাড়ি দরজা হাট করে খুলে কৃতার্থ হাসি হেসে বললেন, আসুন স্যার, ভেতরে আসুন। টোটো আমাকে ফিসফিস করে বলল, ইনি হলেন ননীগোপালবাবু, মহন্ত মহারাজের সেবক বলতে পারিস। ওনার ভালো মন্দের দিকে সারাক্ষণ নজর রাখেন। দরজাটা আবার ভেজিয়ে দিয়ে ননীবাবু আমাদের বসার জন্য দুটো মোড়া এগিয়ে দিলেন। আমরা না বসে ঘরের অন্যদিকে পেতে রাখা নিচু খাটটার দিকে এগিয়ে গেলাম, যেটার ওপরে মহন্তজি শুয়ে আছেন। আমি এই প্রথম ওনাকে দেখলাম। রোগা, লম্বা, ফর্সা একজন মানুষ, কাঁচায় পাকায় মেশানো চুল, বয়স 60-এর ঘরেই হবে, চোখ দুটো বোঝা। ঘরে কেউ ঢুকেছে বুঝতে পেরেই বোধহয় অতি কষ্টে চোখ দুটো একবার খুললেন। টানা টানা সুন্দর দুটো চোখ। টোটো ওনার বিছানার পাশে হাঁটু মুড়ে বসে ওনার ডান হাতটা নিজের হাতের মধ্যে ধরে বলল, ঠাকুরমশাই, আমি তীর্থঙ্কর, আপনি কেমন আছেন? বড় যন্ত্রণা। জড়ানো গলায় কথা দুটো যেন অনেক দূর থেকে ভেসে এলো। যন্ত্রণা কোথায়? বিছানার ওপরে পেতে রাখা বাঁ হাতটা আস্তে আস্তে উঠে গেল রগের কাছাকাছি। এখানে। আমরা দুজনেই দেখলাম মহন্তজির বাঁ দিকের জুলপির ঠিক নিচে এক টুকরো অ্যাডহেসিভ টেপ লাগানো রয়েছে, ছোটোখাটো কাটা ছড়ায় যেমন লাগানো হয়। আমাদের পেছনেই ননীগোপালবাবু দাঁড়িয়েছিলেন। টোটো জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকাতেই তিনি বলে উঠলেন, কাল ডাক্তারবাবু ওনার শরীরে কয়েক জায়গায় গোল গোল আঠা মাখানো কী সব লাগিয়ে ইসিজি না ইইজি কী যেন টেস্ট করছিলেন। তখনই কেটে গিয়েছিল নিশ্চয়। আমি দেখিনি, আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। যন্ত্রণা হওয়ার তো কথা নয়, কী জানি ঘোরের মধ্যে কি বলছেন। টোটো
আবার মহন্তজির মুখের দিকে তাকিয়ে বলল, সেরে যাবে ঠাকুরমশাই, সব যন্ত্রণা সেরে যাবে, আপনি ঘুমোন। মহন্তজি মনে হলো সত্যিই আবার গভীর ঘুমের মধ্যে তলিয়ে গেলেন। তাই দেখে আমরা নিচু গলায় কথা বলতে শুরু করলাম। টোটো ননীগোপালবাবুকে প্রশ্ন করল, মহন্তজি আজ কেমন আছেন ননীবাবু? ননীবাবু দুদিকে ঘাড় নেড়ে বললেন, ভালো নেই স্যার। ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছেন। ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করছি। উনি রোজ এই সময় আসেন। উনি এলে আরও ভালো বলতে পারবেন। ননীবাবুর কথা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই দরজায় দুবার নক করে যিনি ঘরে ঢুকে এলেন, তিনি যে পেশায় ডাক্তার, গলায় ঝোলানো স্টেথোস্কোপ দেখে তা বুঝতে অসুবিধা হয় না। আমরা দুজনেই দাঁড়িয়ে উঠলাম। ডাক্তারবাবু ছোটোখাটো হাসি খুশি মানুষ, প্রায় 60-এর কাছাকাছি বয়স হবে বলে মনে হলো। আমাদের দিকে একবার জিজ্ঞাসু চোখে তাকালেন। টোটো নিজের পরিচয় দিয়ে বলল, মহন্তজি কেমন আছেন দেখতে এসেছি। আমাকে উনি খুবই স্নেহ করেন। ডাক্তারবাবু মহন্তজির বুকে স্টেথো বসিয়ে চোখের পাতা টাতা টেনে কিছুক্ষণ দেখার পর কান থেকে নল খুলতে খুলতে একদম স্বাভাবিক গলায় উত্তর দিলেন, ভালো দেখলাম না, দ্য এন্ড ইজ নিয়ার। টোটো আঁতকে উঠল, আমিও। মহন্তজি হয়তো সম্পূর্ণ সচেতন নন, কিন্তু উনি তো এখনও জীবিত। তাঁর বিছানার পাশে দাঁড়িয়ে এইভাবে কথা বলাটা অমানুষিক কাণ্ড নয়? টোটো বিরক্ত মুখে ডাক্তারবাবুকে ঘরের অন্যদিকে ডেকে নিয়ে গিয়ে নিচু গলায় জিজ্ঞেস করলো, ওনার কি হয়েছে বলুন তো? বয়স তো বেশি হয়নি, স্বাস্থ্য এতদিন বেশ ভালোই ছিল। ডাক্তারবাবু খুব তাচ্ছিল্যভরে উত্তর দিলেন, কিডনির রোগ, ইট ওয়াজ ডিফিকাল্ট টু কিওর। গত 3 মাস ধরে সব রকমের চেষ্টাই তো করে দেখলাম, কিন্তু। উনি হাত ওল্টালেন। তারপর মেঝে থেকে অ্যাটাচিটা তুলে নিতে নিতে বললেন, রনিবাবু, আমার 2 দিনের ভিজিট বাকি পড়ে গেল কিন্তু। রনিবাবু হন্তদন্ত হয়ে বললেন, পাঠিয়ে দিচ্ছি স্যার, এখনই পাঠিয়ে দিচ্ছি। ডাক্তারবাবুর পেছন পেছন আমি আর টোটো ঘর থেকে বেরিয়ে এলাম। এতক্ষণ যে লোকগুলো মহন্তজির খবরের আশায় দালানে বসেছিলেন, তারা ডাক্তারবাবুকে বেরোতে দেখি হাত জোড় করে উঠে দাঁড়ালেন। তাদের মধ্যে একজন বয়স্ক মানুষ ভারী বিনীতভাবে জিজ্ঞেস করলেন, প্রভু কেমন আছেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু বেশ হেঁকেই বললেন, তোমাদের প্রভুজি আর বেশিক্ষণ নেই, তোমরা সমাধি টমাধি কী সব যেন দাও, তার ব্যবস্থা শুরু করো। ডাক্তারবাবুর কথা শুনেই ভিড়ের মধ্যে থেকে কান্নার আওয়াজ উঠল। এই পরিবেশে ডাক্তারবাবুর কথাগুলো আমার কানে ভীষণই কর্কশ শোনালো। হয়তো উনি সত্যি কথাই বললেন, কিন্তু আরেকটু নিচু গলায় আর একটু সহ্য করার মতন ভাষায় বলা যেত নাকি? টোটোরও দেখলাম চোয়াল দুটো কঠিন হয়ে উঠল। ও পেছন থেকে ডেকে বলল, একবার শুনুন। বলুন। ডাক্তারবাবু যখন ঘুরে দাঁড়ালেন, তখনও দেখলাম ওনার মুখে মুচকি হাসিটা লেগে আছে। যদিও হাসির কারণটা কি হতে পারে তা কিছুতেই আমার মাথায় ঢুকছিল না। খুব সম্ভবত এটা ওনার মুদ্রা দোষ, কিংবা ঠোঁটের গড়নের জন্য এরকম মনে হতে পারে। টোটো বলল, আমি আপনাকে ঠিক রেকগনাইজ করতে পারলাম না। আপনার নাম কি? চেম্বার কোথায়? আমার নাম ডক্টর দেবব্রত সেন। আমাকে আপনি চেম্বারে খুঁজে পাবেন না, কারণ আমি পোলট্রি ফার্মের রেসিডেন্ট ফিজিশিয়ান। শুধু এই ফার্মের লোকজনদের চিকিৎসা করাই আমার চাকরি। তবে যেহেতু এই আশ্রমের লোকেদের প্রতিবেশী বলেই মনে করি, তাই এরা ডাকলে না করতে পারি না। ভিজিট নেই অবশ্যই, কারণ ওটা আমার পেশা। আচ্ছা চলি, নমস্কার। ডান হাতে অ্যাটাচি কেস থাকায় ডাক্তারবাবু বাঁ হাতটা কপালে অল্প একটু ছুঁয়ে খুরখুর করে পাঁচিলের গায়ের একটা ছোট দরজা খুলে বেরিয়ে গেলেন। টোটো ঘাড় ঘুরিয়ে ননীবাবুকে জিজ্ঞেস করলো, ডাক্তারবাবু ওদিকে কোথায় গেলেন? ননীবাবু উত্তর দিলেন, ওদিকে পোলট্রির পাঁচিলের গায়েও একটা দরজা রয়েছে, তার ওপাশে ডাক্তারবাবুর কোয়ার্টার। উনি এই পথেই যাতায়াত করেন। কথা বলতে বলতেই হঠাৎ ননীগোপালবাবুর চোখে পড়ল মন্দিরের ভেতরের জমিতে এদিকে ওদিকে খাকি পোশাক পরা লোকেদের ব্যস্ত সমস্ত চলাফেরা দেখা যাচ্ছে। উনি অবাক গলায় জিজ্ঞেস করলেন, এ কি, মন্দিরে পুলিশ কেন স্যার? টোটো খুব সংক্ষেপে ওনাকে বিনুর ঘটনাটা বলল। আমরা যে এখানে কালপ্রিটদের খোঁজে এসেছি সে কথাও লুকোলো না। সব শুনে ননীবাবু বললেন, এখন যারা অতিথিশালায় রয়েছেন তারা সকলেই আমায় পরিচিত, দীর্ঘদিনের ভক্ত সবাই। ওনাদের যাতে সম্মানহানি না হয় সেটা দেখবেন স্যার। দেখব। এই বলে টোটো আমাকে নিয়ে আশ্রমে গেটের দিকে রওনা দিল, কারণ আমরা ছাড়া টিমের বাকি সকলেই ইতিমধ্যেই সেখানে জড়ো হয়েছেন।
সৌমেন্দুবাবু ডান হাতের বুড়ো আঙুলটা দুবার নেড়ে বুঝিয়ে দিলেন ফল শূন্য। গাড়িগুলো আশ্রমের গেটের বাইরেই পার্ক করে রেখে আমরা পায়ে হেঁটে রওনা দিলাম পোলট্রি ফার্মের গেটের দিকে। দুটো গেটের মধ্যে বড় জোর 250 মিটারের দূরত্ব, গাড়ি নেওয়ার দরকার পড়ে না। পোলট্রি ফার্মে ঢোকার পর পুলিশ টিমের সবাই, এমনকি টোটো অবধি, সার্চিংয়ের কাজে জড়িয়ে পড়ল। কাজটা সহজ ছিল না। প্রায় 5 একর জায়গার ওপর বিশাল ফার্ম, তার মধ্যে কোথাও পালিত পশুপক্ষীর এনক্লোজার, কোথাও ট্রিটমেন্ট প্ল্যান্ট, কোথাও গ্যারেজের সারি, আবার কোথাও গোডাউন। তাছাড়া গেস্ট হাউস আর স্থায়ী কর্মচারীদের থাকার বাড়িঘর তো রয়েছেই। এর মধ্যে যে কোনো জায়গাতেই কালপ্রিটটা লুকিয়ে থাকতে পারে। তাই গেট দিয়ে ঢুকেই টোটোর দলের 20 জন লোক জাপানি পাখার মতন ছড়িয়ে পড়ল ফার্মে আনাচে কানাচে। আমি দেখলাম আমি একা হয়ে গেছি। ভালোই হলো। ব্যাগ থেকে ক্যামেরা বার করে হাঁটতে শুরু করলাম। মোরামের রাস্তা ধরে গাছের ছায়া ছায়া হেঁটে চলেছিলাম। জায়গাটায় অজস্র ফলের গাছ ছাড়াও ছিল নানা ধরনের ঘাসের ক্ষেত, যে সমস্ত ঘাসের বীজ পাখিদের খাওয়ানো হয়। আর ছিল বড় বড় কয়েকটা পুকুর। সব মিলিয়ে ভারী শান্ত আর সুন্দর পরিবেশ। একটু পরে পরেই একটা পাখিদের তারের জালে ঘেরা এনক্লোজার চোখে পড়ছিল। তাদের কোনোটার মধ্যে ঘাড় উঁচিয়ে পায়চারি করছে বিদেশি মুরগির দল। টোটোর কথায় যাদের দেখলে ছাগল অবধি দৌড়ে পালায়। কোনোটায় তিতির পাখি, কোনোটায় ছোট ছোট বটের পাখি দৌড়োদৌড়ি করে বেড়াচ্ছিল। শুধু পাখিই নয়, একটা এনক্লোজারের মধ্যে ছাই রঙের খরগোশও দেখলাম প্রায় 100টা। ফার্মের ঠিক মাঝামাঝি জায়গায় তারের জালে ঘেরা বিরাট মাঠের মধ্যে লম্বা গলা দুলিয়ে প্রায় 20-30টা এমু পাখি চড়ে বেড়াচ্ছিল। আমি আগে ছবির বইয়ের বাইরে এমু পাখি দেখিনি, এই প্রথম দেখলাম। ছবিও তুললাম বেশ কয়েকটা। তারপর হঠাৎই চোখে পড়ল কিছুটা দূরে পাঁচিলের গায়ে একটা বড় নাগলিঙ্গমের গায়ে গাছ ভর্তি ফুল ফুটে আছে। নাগলিঙ্গম আমার খুব প্রিয় ফুল। এদের গোলাপি পাপড়ির মাঝখানে পুংকেশর আর গর্ভকেশরগুলো এমনভাবে সাজানো থাকে যে একটু কল্পনা করলে দিব্যি শিবলিঙ্গের মাথায় ফনা মেলা সাপকে দেখা যায়। এই গাছটাকে কলকাতায় খুব বেশি দেখতে পাই না। রাজভবনের পেছন দিকের বাগানে কয়েকটা দেখেছি, আর আমার স্ট্রিটের একটা পেট্রোল পাম্পের সামনে একটা। তাই এই পোলট্রির বাগানে ফুলে ভরা গাছটাকে দেখে ভারী উৎসাহিত হয়ে ক্যামেরা বাগিয়ে এগিয়ে গেলাম। আর তখনই চোখে পড়ল গাছের আড়ালে লুকিয়ে থাকা ছোট একতলা বাড়িটা। একদিকে 20 ফুট উঁচু পাঁচিল, আর অন্যদিকে বড় বড় গাছের জটলার মাঝখানে চৌকো বাড়িটা প্রায় হারিয়ে গিয়েছিল। এরকম ছায়া ঢাকা জায়গায় দাঁড়িয়ে আছে বলেই সাদা বাড়িটার সারা গায়ে শ্যাওলার ছোপ ধরেছে। কার্নিশে শেকড় ঝুলিয়ে দিয়েছে বটের চারা। জানলা দরজার পাল্লাগুলোতে কোনো এককালে হয়তো সবুজ রং ছিল, এখন রং চটে গিয়ে কাঠ বেরিয়ে পড়েছে। সব মিলিয়ে পুরো বাড়িটাতেই কেমন যেন অসুস্থতার চিহ্ন। অথচ বাড়িটা ফাঁকা নয়, মানুষ থাকে। মানুষ যে থাকে তার প্রমাণ ছাদের এক কোণে একটা ছোট অ্যান্টেনা, যেটা ক্রমাগত ঘুরে চলেছে। বাড়িটা কেন যে আমাকে টানছিল ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু টানছিল যে সেটা ঠিক। আমি পায়ে পায়ে দরজার দিকে এগিয়ে গেলাম। কিছুটা কেমিক্যালের গন্ধ, কিছুটা বুনো লতাপাতার গন্ধ, আর কিছুটা জানোয়ারের গায়ের গন্ধ, সব মেশালে যেরকম হবে সেরকম একটা উগ্র গন্ধ দরজা ভেদ করে এসে আমার নাকে ধাক্কা মারল। মনে পড়ল স্কুলের বায়োলজি ল্যাবের কথা। বাড়িতে ঢোকার দরজাটার গায়ে একটা শক্তপোক্ত ইয়েল লক লাগানো ছিল। এই লক লাগানো থাকলে চাবি ছাড়া বাইরে থেকে দরজা খোলার আর কোনো উপায় থাকে না। ভেতর থেকে অবশ্য ছোট একটা ছিটকিনি ঘুরিয়েই দরজা খুলে ফেলা যায়, চাবি লাগে না। আশা করি ভেতরে কেউ আছে। আমি দরজায় আলতো টোকা মারতেই খড়খড় করে একটা শব্দ ভেসে এলো। মনে হলো দরজার পাল্লার ওদিকের গা বেয়ে একটা বড়সড় জন্তু নিচ থেকে ওপর দিকে উঠে গেল। তারপরেই খুট করে ছিটকিনি ঘোরানোর শব্দ হলো। আমি আরেকবার ধাক্কা দিতেই দরজাটা হাট হয়ে খুলে গেল, আর পাল্লার ওপর থেকে নিচে মেঝেতে লাফিয়ে পড়ল একটা মাঝারি সাইজের গোসাপ। আমাকে ঘরে ঢুকতে দেখে গোসাপটা দুলকি চালে পিছোতে পিছোতে ঘরের এক কোণায় রাখা একটা কাঠের প্যাকিং বাক্সের মধ্যে ঢুকে পড়ল, আর ওখান থেকেই মাঝে মাঝে ঘাড় বাড়িয়ে আমার দিকে তাকাতে লাগলো। ওর চোখে পরিষ্কার ভয় ফুটে উঠেছিল। ও আমার জন্য দরজা খুলে দেয়নি, আর কাউকে আশা করছিল বেচারা।
তার মানে কুমোরে পোকা আর পিঁপড়ের সঙ্গে তৃতীয় আরেকটা প্রাণী যুক্ত হলো, যে নিয়ম ভেঙে যা করার নয় তাই করছে। এই গোসাপটা ছিটকিনি খুলতে জানে, কিন্তু কেমন করে জানলো সেটাই রহস্য। কারণ ওর ব্রেন এত ছোট যে ট্রেনিং দিয়ে এই কাজটা করিয়ে নেওয়া যায় না। ঘরে ঢোকার পর ভালো করে চারদিকটা দেখলাম। বাইরে থেকে বোঝা যায় না বাড়িটার ভেতরে এমন হল ঘরের মতন বড় একটা ঘর থাকতে পারে। সমস্ত জানলা চেপে বন্ধ করা, কোনো বৈদ্যুতিক আলোও জ্বলছিল না। আলো বলতে শুধু খোলা দরজার ভেতর দিয়ে যেটুকু ঘরে ঢুকছে সেটুকুই। সেই অল্প আলোতেই দেখলাম আমি যেন এক মিউজিয়ামের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। সবকটা দেয়াল জুড়ে কাঠের তাক, সেই তাকগুলোর ওপর সাজানো রয়েছে অজস্র পশু আর পাখির স্টাফড শরীর, তাছাড়াও নানান পশু পাখির হাড় আর করটি। কাচের জারে ফরম্যালিন দ্রবণে ডোবানো পোকামাকড় আর সরীসৃপের দেহ। একটা টেবিলের ওপরে রাসায়নিকের সার সার রঙিন বোতল, বুনসেন বার্নার, মাইক্রোস্কোপ এবং আরও নানান ধরনের অচেনা যন্ত্রপাতিও রাখা ছিল। এ ঘরের মালিক যে একজন বৈজ্ঞানিক তা বলে দিতে হয় না। আমি যে দরজাটা দিয়ে ঘরে ঢুকেছিলাম তার উল্টো দিকের দেয়ালে আরও একটা দরজা দেখতে পেলাম। সেই দরজাটা পেরিয়ে পৌঁছলাম অন্য একটা ঘরে। এই ঘরটা তুলনায় ভীষণই ফাঁকা। এক কোনায় একটা টেবিলের ওপরে খুব আধুনিক একটা কম্পিউটার আর অন্য দু একটা অচেনা মেশিন নামানো রয়েছে। কম্পিউটারের স্ক্রিনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। নীল মনিটরের ওপরে ক্রমাগত ঘুরে চলেছে ঘড়ির সেকেন্ডের কাঁটার মতন সরু আর লম্বা একটা দাগ। অবশ্য ঘড়ির কাঁটার থেকে সেটা ঘুরছে অনেক দ্রুত বেগে। তাছাড়াও স্ক্রিনের এখানে ওখানে কতকগুলো বিন্দু নড়াচড়া করছে, জায়গা বদলাচ্ছে। জিনিসটার সঙ্গে কিসের মিল আছে ভাবতে ভাবতেই মনে পড়ে গেল রাডার স্ক্রিনের কথা। সন্দেহ নেই এটা একটা রাডার স্ক্রিন। মনে পড়ে গেল এই বাড়ির ছাদের ওপরে ঘুরন্ত অ্যান্টেনাটার কথা। শুধু বুঝতে পারছিলাম না এই রাডারে যে জিনিসগুলোকে পর্যবেক্ষণ করা হচ্ছে সেগুলো কি? এরোপ্লেন? পৃথিবীর কোনো আকাশেই ওরকম এলোমেলোভাবে ঝাঁক বেঁধে এরোপ্লেন ওড়ে না। তাছাড়া সবকটাই তো আর ঝাঁক বেঁধে নেই। এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা একলা ফোঁটাগুলোই বা তাহলে কি হতে পারে? দেখলাম রাডার স্ক্রিনের একদম কেন্দ্রবিন্দুর কাছে এক জায়গায় চারটে বিন্দু স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মনে হলো এই ঘরের নিরিখে ওই চারটে ফোঁটাই সবচেয়ে কাছে রয়েছে, বাকি সবগুলোই অনেক দূরে দূরে। এখানে আর কিছু দেখার নেই, কিন্তু এই ঘরটা থেকেও অন্য একটা ঘরে পৌঁছানো যায়। আমার তখন নিশ্চয় কাণ্ডজ্ঞান লোপ পেয়েছিল, কারণ আমি একবারের জন্য ভাবছিলাম না ঘরের মালিক ফিরে এলে কি হবে। বরং প্রায় এক দৌড়ে কম্পিউটারে ঘরটা পেরিয়ে পাশের ছোট ঘরটায় ঢুকে পড়লাম। আর ঢুকেই দেখলাম এক অদ্ভুত দৃশ্য। সারা বাড়ির মধ্যে এই একটা ঘরেই ছাদ থেকে একটা খোলা বাল্ব ঝুলছিল, এবং ভাগ্যে সেই দিনের বেলাতেও সেটা জ্বালানো ছিল, না হলে কিছুই দেখতে পেতাম না। যা দেখলাম সেরকম দৃশ্য কোনোদিন দেখব বলে দুঃস্বপ্নও ভাবিনি। দেখলাম একটা বড় তারের খাঁচার মধ্যে চারটে বাঁদর শান্তভাবে বসে রয়েছে। সারা শরীরের মধ্যে তাদের হাতগুলোই শুধু নড়াচড়া করছে, আর সেই হাতগুলো দিয়ে তারা যে কাজটা করছে সেটা বাঁদরদের করার কথা নয়। তারা ক্রমাগত হাত মুঠো করছে আর মুঠো খুলছে। পুরো মুঠোটা একসঙ্গে খুলছে না, প্রথমে একটা আঙুল তুলে ধরছে, তারপর দুটো, তারপর তিনটে। এইভাবে ওরা আসলে ক্রমিক সংখ্যা দেখে চলেছে 1 থেকে 10 অবধি। 10টা আঙুল খুলে গেলেই আবার দুটো হাতই মুঠো করে ফেলছে, তারপর আবার শুরু করছে 1, 2, 3, 4, 5, 6। চারটে বাঁদর, কম্পিউটারের মনিটরের কেন্দ্রের কাছে চারটে বিন্দু, চারটে বাঁদর। খোলা বাল্বের উজ্জ্বল আলোয় দেখা যাচ্ছে তাদের চারজনেরই বাঁদিকের রগে চিটকানো রয়েছে এক টুকরো অ্যাডহেসিভ টেপ। আমার মাথার মধ্যে জমে থাকা কুয়াশাটা হঠাৎই দুলে উঠল, সরে যেতে শুরু করলো, ঠিক যেভাবে বেলা বাড়লে কুয়াশা কাটতে শুরু করে। আমি খুব দ্রুত ঘরের পর ঘর পেরিয়ে বাইরে বেরিয়ে এসে ইয়েল লকটা টেনে দিলাম। মোক্ষম সময় বেরিয়ে এসেছিলাম বলতে হবে, কারণ দরজাটা টেনে দিয়ে ঘুরে দাঁড়াতেই দেখতে পেলাম এক ভদ্রলোক এদিকেই আসছেন। চেনা লোক, ডান হাতে অ্যাটাচি, বেটে খাটো চেহারা, হাসি খুশি মুখ। ডাক্তার দেবব্রত সেন। ডাক্তার সেন আপন মনে কি যেন ভাবতে ভাবতে মাথা নিচু করে হেঁটে আসছিলেন। হঠাৎ দরজার কাছে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। এতক্ষণের মধ্যে
এই প্রথম ওনার ঠোঁট থেকে 1 সেকেন্ডের জন্যে হাসিটা মুছে যেতে দেখলাম। শুধু তাই নয়, আমি যদি দেখতে ভুল না করি তাহলে ওই সময়টুকুর মধ্যে ওনার চোখে যেটা খেলা করে গেল সেটাকে কালো আগুন ছাড়া আর কিছু বলা যায় না। পরক্ষণেই অবশ্য সামলে নিলেন, খুব স্বাভাবিক গলায় প্রশ্ন করলেন, কী ব্যাপার আপনি এখানে? আমার মাথায় একটা বদ বুদ্ধি খেলে গেল। গলার ক্যামেরাটার দিকে আঙুল দেখিয়ে বললাম, দেখছেনই তো আমার একটু ফটোগ্রাফির শখ আছে, অ্যানিম্যাল ফটোগ্রাফি। তা ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম একটা বাঁদর এই বাড়ির ছাদে বসে অদ্ভুত অঙ্গভঙ্গি করছে। ওটাকেই ক্যামেরাবন্দি করবার জন্য এসেছিলাম, কিন্তু ব্যাটা যে কোথায় লুকোলো ঠিক যা ভেবেছিলাম। আমার কথা শোনা মাত্র ডাক্তার দেবব্রত সেনের মুখটা ছাইয়ের মতন ফ্যাকাশে হয়ে গেল। উনি এক্সকিউজ মি, পরে একসময় আসবেন, ভালো করে গল্প করব বলে পকেট থেকে চাবি বার করে দরজা খুলে ঘরে ঢুকে গেলেন। অবশ্য ভেতরে পা বাড়ানোর আগে দড়াম করে আমার মুখের ওপরে পাল্লাটা বন্ধ করে দিতে ভুললেন না। আরও প্রায় আধ ঘন্টা এদিক ওদিক ঘুরেও তেমন উল্লেখযোগ্য কিছু দেখতে পেলাম না। একটু বাদে পোলট্রি ফার্মে নানান বাড়ির ভেতর থেকে ছোট ছোট পুলিশ টিমগুলো বেরিয়ে এসে গেটের কাছে জমায়েত হতে শুরু করলো। আমাকে দেখতে পেয়েই সৌমেন্দ্রবাবু আবার আঙুলের ইশারায় লবডঙ্কা দেখালেন, অর্থাৎ ম্যান হান্ট এবারেও সাকসেসফুল হয়নি। বিনুর আততায়ীকে খুঁজে পাওয়া যায়নি। টোটোর ভাবভঙ্গি দেখে মনে হলো এবার আমরা ফেরার পথ ধরব, যাকে বলে বিটেন রিট্রিট, হেরে পালানো। আশ্রমের গেটের সামনে পৌঁছিয়ে গাড়িতে ওঠার ঠিক আগে আমি টোটোকে একটু পেছনে ডেকে নিয়ে বললাম, টোটো, একবার মহন্ত মহারাজের ঘরে চল। কখন? কেন? এখনই। তুই যা হোক একটা বাহানা তৈরি কর, আর কেনটার উত্তর পরে দিচ্ছি। টোটো কিছুক্ষণ আমার চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইল। তারপর লোহার নাল লাগানো হিলের ওপর ভর দিয়ে ঘুরে দাঁড়িয়ে কমান্ড দিল, ট্রুপ ডিসপার্স। সৌমেন্দু, তুমি একটা গাড়ি নিয়ে এখানে অপেক্ষা করো। নীল বলছে মহন্ত মহারাজের একটা পোর্ট্রেট তুলে রাখবে, আমি ওকে নিয়ে চট করে ঘুরে আসছি। এবার আমরা মন্দিরের পাশ কাটিয়ে সোজা মহন্ত মহারাজের ছোট ঘরটার সামনে গিয়ে হাজির হলাম। একটু আগে যে ঘরের বারান্দায় অত লোকের ভিড় ছিল সেই বারান্দা এখন শুনশান। একজন লোক চোখ মুছতে মুছতে ফিরে আসছিলেন। তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, সব গেল কোথায়? তিনি উত্তর দিলেন, প্রভু মহারাজ লীলা শেষ করে চলে গেলেন তো। তাই ননীগোপাল দাদা বললেন ভিড় ফাঁকা করে দিতে। ভদ্রলোক নিজের রাস্তায় চলে গেলেন। আমি টোটোকে বললাম, চল, এক্ষুনি মহন্ত মহারাজের ঘরে ঢুকতে হবে। মহন্ত মহারাজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। টোটো আওয়াজ ছাড়ল, ননীগোপাল বাবু, দরজা খুলুন, আমি ওসি সাহেব। দরজা খুলে গেল। ননীগোপাল বাবুর মুখটা কান্নায় থমথম করছিল। কোনো রকমে কাঁপা কাঁপা গলায় বললেন, উনি উনি চলে গেলেন। আমরা ছোট চৌকিটার দিকে তাকালাম। মহন্ত মহারাজ যে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন সে ব্যাপারে সন্দেহ নেই। চোখ বোঝা, বুকের ওঠা নামা বন্ধ, মুখের থেকে রক্ত সরে গেছে। তবু টোটো আস্তে আস্তে বিছানার পাশে হাঁটু গেড়ে বসে ওনার বাঁ হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে একবার পালসটা দেখে আস্তে আস্তে হাতটা আবার বিছানার ওপর নামিয়ে রাখলো। ঠিক সেই সময়ই একটা আশ্চর্য কাণ্ড ঘটল। বিছানার ওপরে পেতে রাখা মহন্ত মহারাজের ডান হাতটা শটান ওপরে উঠে এলো। খুলে গেল মৃতের দুটো চোখের পাতাও, যদিও চোখের মণি দুটো দেখলাম কাচের চোখের মতো স্থির। আর দেখলাম যে হাতের পাতা এতক্ষণ মুঠি করা ছিল সেই মুঠিও খুলে গেছে। আমাদের মনে হলো উনি যেন হাত বাড়িয়ে অদৃশ্য কারুর হাতে অদৃশ্য কোনো জিনিস তুলে দিচ্ছেন। টোটোর মতন ডাকাবুকো ছিল এই দৃশ্য দেখে তাড়াহুড়ো করে 2-3 পা পেছিয়ে এলো। সব মিলিয়ে বোধহয় 10 সেকেন্ডের মতন রইল এই অবস্থা। তারপরেই আবার মহন্ত মহারাজের চোখের পাতা বন্ধ হয়ে গেল। হাত নেমে এলো শরীরের পাশে, মুঠো বন্ধ হয়ে গেল। টোটোর আর ওদিকে যাওয়ার মতন অবস্থা ছিল না। আমি এবার এগিয়ে গিয়ে ওনার পালস দেখলাম, নাকের নিচে হাত রেখে দেখলাম নিঃশ্বাস পড়ছে কিনা। না, প্রাণের কোনো লক্ষণই ওনার মধ্যে ফিরে আসেনি। তবু উনি 10 সেকেন্ডের জন্যে যে জীবনের লক্ষণ দেখিয়েছিলেন তাতে ভুল নেই। ননীগোপালবাবু ঘরের এক কোনায় দাঁড়িয়ে দরদর করে ঘামছিলেন। টোটো ওনাকে জিজ্ঞেস করলো,
এটা কি হলো ননীন গোপালবাবু? ননীগোপালবাবু কপালে বারবার জোড় হাত ঠেকিয়ে বললেন, বুঝলেন না স্যার? বুঝতে পারলেন না? উনি ইষ্টদেবকে শেষ পুজো দিয়ে গেলেন। আহা, কি দেখলাম! জীবন ধন্য হয়ে গেল। আপনাদেরও অনেক পুণ্য স্যার, আপনাদেরও অনেক পুণ্য। আপনারাও ভক্তির মহিমা দেখলেন। টোটো যেন ঘুমের মধ্যে হাঁটছে। এইভাবে ধীর পায়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। দেখলাম ইতিমধ্যেই আশ্রমের আবাসিকরা মহন্ত মহারাজের মৃত্যুর খবর পেয়ে ঘরের সামনে ভিড় করে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে ছোট ছোট ছেলেরা রয়েছে যারা এখানে থেকে পড়াশোনা করে, বাইরের ভক্তরা রয়েছেন নানান বয়সের সন্ন্যাসীরাও। সকলেরই চোখে জল। সাদা ধুতি, বাসন্তী রঙের উত্তরীয়, কপালে চন্দনের ফোঁটা আর গলায় তুলসীর মালা দেখে এই মঠের সন্ন্যাসীদের চিনতে পারা যাচ্ছিল। সেই রকমই চারজন সন্ন্যাসী এগিয়ে এসে চাপা গলায় টোটোকে বললেন, একটা অনুরোধ ছিল স্যার। টোটো দেখলাম ইতিমধ্যে নিজেকে অনেকটা সামলে নিয়েছে। স্বাভাবিক স্বরেই বলল, বলুন। ওনাদের মধ্যে যিনি সবচেয়ে বয়স্ক তিনি বললেন, অধমের নাম কেদারনাথ বাচস্পতি। এনারা সবাই মিলে আমাকেই পরবর্তী মহন্ত নির্বাচিত করেছেন। আমিও অরাজি নই, সবই তো প্রভুর কাজ। কিন্তু মহন্তের সমস্যা হচ্ছে তাকে বৈষয়িক ব্যাপারেও মাথা ঘামাতে হয়। এই এখনই যেমন আমি চিন্তামণির নিরাপত্তা নিয়ে চিন্তা করছি। টোটো বলল, কীরকম? কেদারনাথ বাচস্পতি বললেন, জানেনই তো, 4 ঘন্টার আগে মহারাজের ডেথ সার্টিফিকেট ইস্যু করা যাবে না। সেই রকমই নিয়ম। এই সময়ের মধ্যে আমরা কোনো ভক্তকেও এদিকে আসতে দিচ্ছি না। আগে ডক্টর সেন ডেথ সার্টিফিকেট ইস্যু করুন, তারপরে যা যা আচার অনুষ্ঠান, নাম গান, সমাধির প্রস্তুতি সব শুরু করা যাবে। টোটো বলল, হ্যাঁ সেটাই তো ঠিক, কিন্তু আমাকে কি করতে হবে বললেন না তো? আপনি তো জানেন মহন্তজি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার বুকের ওপরেই এখনও মহামূল্যবান চিন্তামণি বিরাজ করছেন। তাই এই ঘরের সিকিউরিটির জন্যে অন্তত 2 জন আর্মড গার্ডের ব্যবস্থা আপনাকে করে দিতে হবে স্যার। ঠিক আছে, এখনই করে দিচ্ছি। এই বলে টোটো ওর মোবাইলে সৌমেন্দুবাবুকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে দিল। শুধু তাই নয়, নিজে দাঁড়িয়ে রইল যতক্ষণ না থানা থেকে আর্মড গার্ড আসে। ঠিক দাঁড়িয়ে নয়, টোটো, আমি আর 4 জন সিনিয়র সন্ন্যাসী ঘরের ভেতরে গিয়েই বসলাম। আমি টোটোর কানে কানে বললাম, এই টোটো, এখন একবার চিন্তামণি দেখা যায় না রে? নিশ্চয় যায়। ইনফ্যাক্ট ঘরে তালা দেওয়ার আগে জিনিসটা ঠিকঠাক আছে কি না সেটা দেখে নেওয়া দরকারও বটে। টোটো বলা মাত্রই কেদারনাথ বাচস্পতি প্রয়াত মহন্তের গায়ের চাদর সরিয়ে ভেতরে পিরানের বোতামগুলো খুলে দিলেন। কি বলবো, সঙ্গে সঙ্গেই ছায়ায় ঢাকা ঘরটা যেন স্নিগ্ধ এক আলোয় আলো হয়ে উঠল। দেখলাম প্রায় আমলকি সাইজের একটা মুক্তো মহন্তজির বুকের ওপরে আলো ছড়াচ্ছে। কেদারনাথবাবু কপালে হাত ঠেকিয়ে চিন্তামণির উদ্দেশ্যে নমস্কার জানিয়ে আবার মহন্তজির পোশাক আশাক ঠিক করে দিলেন। একটু বাদেই থানার জিপ এসে ঘরের সামনে দাঁড়ালো, আর সেই জিপ থেকে লাফিয়ে নামলেন 2 জন আর্মড কনস্টেবল। টোটো আমাদের সামনেই ঘরের জানালাগুলো ভেতর থেকে ভালো করে বন্ধ করে বাইরে বেরিয়ে এলো। কেদারনাথবাবু দরজার কড়ায় মস্ত বড় একটা তালা ঝুলিয়ে দিলেন। সেই তালার ওপরে টোটো আবার থানা থেকে নিয়ে আসা একটা তালা লাগিয়ে নিজে চাবিটা পকেটে পুরে বলল, ঠিক আছে, আমরা তাহলে এখন চলি কেদারবাবু। ডাক্তারবাবু যখন ডেথ সার্টিফিকেট দিতে আসবেন তখন আমাকে ডাকবেন, আমি এসে তালা খুলে দেব। গোপীনাথ আপনাদের সবার মঙ্গল করুন। কেদারনাথবাবু আর অন্য সন্ন্যাসীরা আমাদের আবার নমস্কার জানালেন। আমরা আশ্রম ছেড়ে বাড়ির দিকে রওনা দিলাম। যখন টোটো কোয়ার্টারে ফিরলাম তখন বেলা গড়িয়ে গেছে। ঘড়িতে দেখলাম 2:30 বাজে। স্নান খাওয়া সেরে দুজনে বাংলোর পেছনের বারান্দায় বেতের চেয়ারে বসলাম। আমি জিজ্ঞেস করলাম, এবার কি করবি টোটো? কি ব্যাপারে? ওই যে বিনুর ওপরে অ্যাটাকের ব্যাপারে, ওর হারানো মোবাইলের ব্যাপারে। টোটো ভুরু কুঁচকে বলল, সেইটাই তো সারাক্ষণ ধরে ভেবে যাচ্ছি রে নীল, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না। একটা কথা তোকে বলা হয়নি বুঝলি, আজ যখন পোলট্রি ফার্মে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেল তখন একটা ফোন এসেছিল। ফোন করেছিলেন খড়গপুরের নিবেদিতা নার্সিংহোমের নিউরোলজিস্ট ডাক্তার সুভদ্র ব্যানার্জি। ওনার আন্ডারেই বিনু ভর্তি আছে। উনি জানালেন বিনু শারীরিকভাবে 100% সুস্থ, কনসাসনেসও যে শিগগিরই ফিরে আসবে সেই লক্ষণও দেখা যাচ্ছে। এগুলো সবই গুড নিউজ। তার সঙ্গেই উনি একটা দামি কথা বললেন কালপ্রিট, মানে যে বিনুর মাথায় বাড়িটা মেরেছিল সেই লোকটা বেঁটে। এটা উনি ইনজুরির ধরন দেখে বুঝতে পেরেছেন।
বাড়িটা মারা হয়েছিল পেছন দিক থেকে, খুব ভারী কোনো অস্ত্র, মানে এই ধর লোহার মোটা রড জাতীয় কিছু দিয়ে। ওই ব্লো ঠিকঠাক মাথার মাঝখানে লাগলে বিনুর বেঁচে থাকবার কথা নয়। বেঁচে যে গেছে তার কারণ আঘাতটা লেগেছে মাথার একটু পেছন দিকে, আর তার কারণ কালপ্রিট হাত বাড়িয়ে ওর ব্রহ্মতালুর নাগাল পায়নি, অর্থাৎ লোকটা বেঁটে। আমি বললাম, টোটো, আমার মোবাইলে ডক্টর দেবব্রত সেনের একটা ছবি রয়েছে। ওনাকে বুঝতে না দিয়ে আজ দুপুরে তুলেছিলাম। এই ছবিটা তোদের হেড অফিসে পাঠিয়ে একটু লোকটার সম্বন্ধে খোঁজ খবর নিতে পারবি? টোটো সোজা হয়ে বসে বলল, এ কি, আমি বেঁটে লোকের কথা বললাম বলেই তুই ডাক্তারবাবুকে সন্দেহ করতে শুরু করলি নাকি? আমি বললাম, ধরে নে তাই, তবু তুই একটু চেষ্টা করে দেখ, কারণ আছে বলেই বলছি। বেশ, ছবিটা আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ করে দে। সল্ট লেকের পুলিশ ইনফরমেশন ব্যুরোতে আমার ব্যাচমেট ফিরদৌস রয়েছে। যদি পুলিশের খাতায় ডাক্তারবাবুর নাম থাকে তাহলে সেই ডিটেলস আমার হাতে পৌঁছতে দেরি হবে না। আমি বাইরে বেড়াতে বেরোলে ফোনের নেট কানেকশন অফ করে রাখি, ভার্চুয়াল ওয়ার্ল্ড যেন চারপাশের সত্যিকারের পৃথিবীকে ভুলিয়ে না দেয়, সেই জন্যই আর কি। এখন টোটোকে হোয়াটসঅ্যাপ করার জন্যে কলকাতা ছাড়া 48 ঘন্টা বাদে নেট অন করলাম, পাঠিয়েও দিলাম ছবিটা সেন্ড হবার আগেই ঝিলমিল করে গত দুদিনে জমে থাকা নানা রকমের মেসেজ আমার হোয়াটসঅ্যাপের মেসেজ বক্সে ঢুকতে শুরু করেছিল। দেখবো না করেও দু একটা চোখ বোলাতে গিয়ে দেখলাম একটা অজানা নাম্বার থেকে একটা ছবি আর টেক্সট এসেছে। ডাউনলোড করে চোখ বোলাতে শুরু করলাম। নম্বরটা যে বিনুর ফোনের নম্বর সে ব্যাপারে সন্দেহ নেই, আর সেন্ড টাইম যা দেখাচ্ছে তাতে বুঝলাম মেসেজগুলো ও পাঠিয়েছিল গতকাল সন্ধেবেলায়, আমার কাছে বকুনি খাওয়ার পরেই। হয়তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিবোর্ডে কথাগুলো টাইপ করেছিল। আগে টেক্সট মেসেজে বিনু যা লিখেছিল সেটাই বলি। স্যার, আমি কিন্তু সত্যি ফটো এডিটিং করে কুমোরে পোকার বাসার শেপ বদলাইনি, সত্যি কথা বলছি। ওরকম কিছু করতে গেলে যে অ্যাপস লাগে তা আমার নেই, তবে ছবিগুলোকে ক্রপ করেছিলাম, সে তো করতেই হবে, না হলে বাসাটাকে বড় করে দেখাবো কী করে। এখন একটা আনক্রপ ছবি পাঠালাম। আমার মনে হয় ছবির লোকটার সঙ্গে কুমোরে পোকার অদ্ভুত বাসাটার কোনো সম্পর্ক রয়েছে। এইটুকুই বিনু লিখেছে। এর পরে ছিল একটা ছবি, এখানেও ফোরফ্রন্টে কুমোরে পোকার বাসা, পোকাটাও রয়েছে, কিন্তু ছবির মধ্যে একজন মানুষও রয়েছেন। সদ্য আলাপ হয়েছে তার সঙ্গে, চিনতে তাই কোনো অসুবিধে হলো না। ডক্টর দেবব্রত সেন। ওনার সামনের দিকে বাড়িয়ে রাখা হাত দুটোয় একটা জয়স্টিক ধরা রয়েছে, যেরকম জয়স্টিক দিয়ে বাচ্চারা রিমোট কন্ট্রোল গাড়ি চালায় সেই রকম। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমি কিপ্যাডে রিপ্লাই টাইপ করলাম, তোমার কথা না শুনে ভুল করেছি বিনায়কবাবু। যদি শুনতাম তাহলে হয়তো গোপী মঠের মহান্ত মহারাজ আরও কিছুদিন বেঁচে থাকতেন। তুমি তাড়াতাড়ি সেরে ওঠো, তারপর তোমাকে আমি কচ্ছের রানে ফ্লেমিঙ্গো পাখির কলোনি দেখাতে নিয়ে যাব, প্রমিস। তারপর রিপ্লাইটা না পাঠিয়ে ডিলিট করে দিলাম। জানি না বিনুর মোবাইল এখন কার কাছে রয়েছে। সে যদি কোনোভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢুকতে পারে তাহলে এই রিপ্লাই পড়ে আমার মাথাতেও ডান্ডা বসাবার একটা বিচ্ছিরি ইচ্ছে তার মনে জাগতেই পারে। টোটো অন্যমনস্কভাবে নদীর দিকে তাকিয়ে কী যেন ভাবছিল। ওকে বিনুর মেসেজের ব্যাপারে কিছু বললাম না। আমি অপেক্ষায় বিশ্বাসী, কিন্তু টোটো চিরকালই ছাতা নিয়ে ঝাঁপানোর দলে। সন্ধে 6টার সময় টোটোর মোবাইলে পরবর্তী মহান্ত কেদারনাথ বাচস্পতির বিনীত অনুরোধ ভেসে এলো। স্যার, 4 ঘন্টা কেটে গেছে, ডক্টর সেন চলে এসেছেন, যদি এবার ঘরটা খুলে দেন। ইউনিফর্মের টুপিটা মাথায় ঠিক করে বসাতে বসাতে টোটো আমাকে বলল, চল নীল, ঘুরে আসি। টোটো মহন্ত মহারাজের ঘরের সামনে পৌঁছে প্রথমেই কড়া নজরে দেখে নিল আর্মড কনস্টেবল দুজন ঠিকঠাক ডিউটি দিচ্ছেন কিনা। দিচ্ছেন যে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি একটু এগিয়ে যেতেই ওনাদের মধ্যে একজন আমাকে বন্দুকের নল দেখিয়ে চলে যেতে ইশারা করলেন। টোটো হাত তুলে বলল, ঠিক আছে সওদাগর, উনি আমার বন্ধু। এরপর টোটো পকেট থেকে চাবি বার করে পুলিশি তালাটা খুলে একজন কনস্টেবলের জিম্মায় দিয়ে দিল। ওর দায়িত্ব শেষ। সমস্ত সময়টাই আমাদের সঙ্গে সঙ্গে রইলেন সবচেয়ে সিনিয়র 4 জন সাধু, যাদের মধ্যে একজন হচ্ছেন কেদারনাথ বাচস্পতি, আর ছিলেন ননীগোপালবাবু, মহান্তের সেবক। আরও একজন নির্বিকার মুখে একটু দূর থেকে সব কিছু লক্ষ্য করছিলেন, তিনি ডক্টর দেবব্রত সেন। কেদারনাথবাবু নিজের তালাটা খুলে ফেলার পরেই তিনি হাসতে হাসতে টোটোকে জিজ্ঞেস করলেন,
আমি কি তাহলে এবার প্রভুজিকে এক্সামিন করতে পারি? এই পরিবেশে ওনার মুখের ওই হাসিটা দেখে আমার কেমন যেন গা শিরশির করে উঠল। আমি মুখ ঘুরিয়ে নিলাম। টোটো অবশ্য একই রকম নির্বিকার মুখে বলল, হ্যাঁ চলুন, সবাই মিলেই ভেতরে যাই। ডক্টর সেন দেখলাম ভারী চটপটে লোক। যন্ত্রের মতন সবকটা ক্লিনিক্যাল এক্সামিনেশন পরপর সেরে নিয়েই অ্যাটাচি খুলে নিজের রাইটিং প্যাড বার করলেন। দ্রুত ডেথ সার্টিফিকেট লিখে ননীবাবুর হাতে ধরিয়ে দিয়ে উঠে দাঁড়ালেন। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, ননীবাবু, এটা নিয়ে কিন্তু 3বারের ভিজিট বাকি রইল। যাবার আগে অবশ্য একবার আমার মুখের দিকে তাকিয়ে মুখের পার্মানেন্ট হাসিটাকে একটু চওড়া করলেন। আজ সকালে যে আমাকে দেখেছিলেন তারই স্বীকৃতি আর কি। কেদারনাথবাবু টোটোকে ডাকলেন। স্যার। বলুন। বলছিলাম কি, এই ঘরে তো আগামী কয়েক ঘন্টা বেশ ডামাডোল চলবে। শয়ে শয়ে ভক্তরা আসবেন শেষ নমস্কার জানাতে। তাই আমরা আলোচনা করে স্থির করলাম চিন্তামণিকে এই ঘর থেকে অফিস ঘরের আয়রন চেস্টের মধ্যে নিয়ে গিয়ে রাখবো। এই যাবার পথটুকুতে যদি একটু আপনি আর আপনার ওই দুজন অস্ত্রধারী আমাদের সঙ্গে থাকেন। কার মনে যে কি আছে তা তো বলা যায় না। টোটো বলল, সে আর বলার কি আছে, চলুন, আমি আপনাদের প্রোটেকশন দিয়ে নতুন বাড়িতে পৌঁছে দিচ্ছি। এই সওদাগর, দরজার বাইরে দাঁড়াও, আর কেউ যেন এখন এই ঘরে না ঢোকে। কেদারনাথবাবু আজ সকাল থেকে এই নিয়ে দ্বিতীয়বার শায়িত মহন্ত মহারাজের শরীরের চাদর সরিয়ে ওনার পিরানের বোতাম খুললেন। তারপর বেশ কিছুক্ষণ ধরে মহন্ত মহারাজের বুকের দিকে গোল গোল চোখ করে তাকিয়ে থেকে ওনার পায়ের কাছে ধপ করে বসে পড়লেন। কেদারবাবুর ছাইয়ের মতন ফ্যাকাশে মুখটা দেখে মনে হচ্ছিল উনি আর বেশিক্ষণ বসে থাকতেও পারবেন না, এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন। আর তা যদি যান তাহলে ওনাকে খুব একটা দোষও দিতে পারবো না। আমার নিজের মাথাটাও কেমন যেন ঝিমঝিম করছিল। অন্য সকলের মতন আমিও পরিষ্কার দেখতে পাচ্ছিলাম মহন্ত মহারাজের গলায় সোনার চেনটা নেই। বলাই বাহুল্য, সেই চেনের সঙ্গে গাঁথা কোটি টাকার চিন্তামণিও হাওয়া। সন্ধে 7টার মধ্যে মহন্ত মহারাজের সৎকারের কাজ শেষ হয়ে গেল। আশ্রমের বিরাট বাগানের এক কোণে ভূতপূর্ব মহন্তদের সমাধিস্থলের একপাশে তাকে সমাধিস্থ করা হলো। আপাতত সেখানে রইল ফুলে ফুলে ঢাকা কাঁচা মাটির একটা স্তূপ। পরে নিশ্চয়ই জায়গাটা মার্বেল পাথরে বাঁধিয়ে দেওয়া হবে, যেভাবে আগের মহন্তদের সমাধিস্থলও বাঁধিয়ে দেওয়া হয়েছে। বাইরে থেকে দেখলে যে কারুর মনে হবে সব কিছুই সুষ্ঠুভাবে শেষ হলো। মানুষ জন্মায়, মানুষ মারা যায়, পৃথিবী একইভাবে চলতে থাকে। এক মহন্ত দেহ রেখেছেন, আরেক মহন্ত তাঁর জায়গায় অভিষিক্ত হবেন। গোপী মঠের আশ্রমও আগের মতনই চলবে। ভোরবেলায় ছোট ছোট আশ্রমিকরা নাম গান গাইতে গাইতে মন্দির প্রদক্ষিণ করবে। তাদের ছোট ছোট হাতের চাপড়ে বেজে উঠবে ছোট ছোট মৃদঙ্গ, করতাল। মেয়েরা ফুল তুলবে, মালা গাঁথবে। 150 বছরের প্রাচীন মন্দিরে সোনার রাধাকৃষ্ণের নিত্য পূজা হবে। নিস্তব্ধ দুপুরে মন্দিরের ফাঁকা চাতালে বকবকুম করে আলো চাল খুঁটে খাবে পায়রা চড়াই। কিন্তু শুধু আমরা কয়েকজন জানি এই সব শান্তির ছবির পেছনে এক ভীষণ অশান্তির মেঘ ঘনিয়ে উঠছে। অমূল্য চিন্তামণির খোঁজ না মিললে সেই মেঘ থেকে বিদ্যুৎ ছুটবে শিগগিরই, আগুন জ্বলবে গোপীমঠের মন্দিরে। টোটোর মুখ থেকে দুশ্চিন্তার ছায়া কিছুতেই সরছিল না। একই অবস্থা হয়েছিল কেদারনাথ বাচস্পতি মানে নতুন মহন্তর। চিন্তামণির খোঁজ না পাওয়া গেলে এই দুজনকে কেউ ছাড়বে না, কারণ প্রয়াত মহন্তের ঘরের দুটো তালার দুটো চাবি ওই দুজনের কাছেই ছিল। ওরা দুজনে ষড়যন্ত্র করে একসঙ্গে সেই দুটো তালা না খুললে বন্ধ ঘরের মধ্যে থেকে চিন্তামণির লকেট শুদ্ধ সোনার হার উধাও হবে কেমন করে? ননীগোপালবাবু অবশ্য ইতিমধ্যে অনেকবার বলবার চেষ্টা করেছিলেন চিন্তামণি উধাও হয়েছে দৈবী কারণে। কেন, যোগ বাশিষ্ঠ থেকে বলা নেই যে পৃথিবীতে পাপ বাড়লে পবিত্র চিন্তামণি হারিয়ে যাবে? আবার উপযুক্ত সময়ে সেই মণি নিজের থেকেই ফিরে আসবে উপযুক্ত হাতে। তিনি আমাকে আর টোটোকে সাক্ষী মেনেছিলেন, বলেছিলেন, আপনারাই বলুন না স্যার, আজ দুপুরে কি দেখেছিলেন? মহন্ত মহারাজ মৃত্যুর পরেও কেমন নিজের ডান হাতখানা তুলে ধরেছিলেন বলুন না এনাদের। আমরা মূর্খ, তাই বুঝতে পারিনি। উনি আসলে তখন ভগবান বিষ্ণুকে বলছিলেন, ফিরিয়ে নাও তোমার কণ্ঠহার। বলুন না সে কথা এনাদের। ননীগোপালবাবু যখন এইসব কথা বলছিলেন তখন আমি আর চোখে অন্য 3জন সন্ন্যাসীর মুখের দিকে তাকিয়েছিলাম, কিন্তু তাদের চোখের ভাষায় অলৌকিকে বিন্দুমাত্র বিশ্বাসের কোনো লক্ষণ খুঁজে পাইনি, বরং ভয়ঙ্কর অবিশ্বাস আর ঘৃণাই দেখতে পেয়েছিলাম। বুঝতে পারছিলাম মহন্ত মহারাজের পারলৌকিক কাজ শেষ হলে ওই 3জন বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসী সবার আগে কেদারনাথ আর তীর্থঙ্করকে আক্রমণ করবেন, বলবেন ওনারা দুজনে মিলে চিন্তামণি সরিয়েছেন। আর টোটোর দিকে আঙুল তোলার অন্য একটা বড় কারণ তো রয়েছেই,
যে দুজন আর্মড কনস্টেবল মোহন্ত মহারাজের ঘর সারাক্ষণ পাহারা দিচ্ছিলেন তারা টোটোর অধস্তন। তাঁদের কিছুক্ষণের জন্য ওখান থেকে সরিয়ে দেওয়া টোটোর কাছে কিছুই নয়। যদিও আমি জানি সেসব কিছুই নয়, আমি সারাক্ষণ টোটোর সঙ্গেই ছিলাম। টোটোর মুখের দিকে তাকাতে পারছিলাম না। ও খুব ভালো করেই বুঝতে পারছিল যে ওর কেরিয়ারে খুব পাকা রঙের কালি লাগতে চলেছে, এবং সেটাও একেবারেই বিনা দোষে। কিন্তু যে ব্যাপারটা ওকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিচ্ছিল সেটা হচ্ছে চিন্তামণির অন্তর্ধান রহস্য। ও কেবলই দু হাতের মধ্যে মুখ গুজে আপন মনে বলে যাচ্ছিল, এ কিভাবে সম্ভব হলো বলতো নীল? কিভাবে বন্ধ ঘরের মধ্যে থেকে জিনিসটা উধাও হয়ে যেতে পারে? যখন এনকোয়ারি হবে তখন আমি কেমন করে কাউকে একথা বলবো যে কথা আমি নিজেই বিশ্বাস করি না? আমি টোটোকে দেখে কষ্ট পাচ্ছিলাম, কিন্তু ওকে বলতে পারছিলাম না যে যাকে তুই অলৌকিক ভাবছিস তার মধ্যে অলৌকিকত্ব কিছু নেই রে টোটো, রয়েছে এক গভীর বদমাইশি। আমি জানি কুমোরে পোকাটা যখন বাসা বাঁধছিল তখন জয়স্টিক হাতে নিয়ে যিনি পাশে দাঁড়িয়েছিলেন তিনি ডক্টর দেবব্রত সেন ছাড়া আর কেউ নন। জানি ডক্টর দেবব্রত সেনের ঘরে একটা রাডার মনিটর রয়েছে, আর সেই মনিটরের স্ক্রিনে ছায়া ফেলছে পিঁপড়ে, কুমোরে পোকা, গোসাপ আর বাঁদর, অর্থাৎ নিচু থেকে শুরু করে উঁচু গোত্রের কিছু প্রাণী। পোকা আর পশুগুলো স্বাভাবিক নয়, তারা প্রত্যেকেই এমন কিছু কাজ করে যা প্রকৃতি বিরুদ্ধ। আর আমি যেটা জানতাম না কিন্তু আন্দাজ করেছিলাম, সেটা একটু আগে সল্টলেক পুলিশ ইনফরমেশন ব্যুরোর ইন্সপেক্টর ফিরদৌস চৌধুরীর কথায় কনফার্মড হয়েছে। উনি টোটোকে মেল করে জানিয়েছেন এই গোপী মঠে যিনি ডক্টর দেবব্রত সেন বলে নিজের পরিচয় দিচ্ছেন তার আসল নাম ডক্টর বেদাংশু সিনহা। ডাক্তার নন, ডক্টরেট, চিকিৎসক নন, এক আমেরিকান ইউনিভার্সিটির প্রাক্তন গবেষক। মাইক্রোফিজিক্সের সেই উজ্জ্বল ছাত্র পরিণত বয়সে হঠাৎই মাইক্রোবায়োলজির দিকে ঝুঁকে পড়েছিলেন। সচরাচর এমনটা দেখা যায় না, তবে ডক্টর বেদাংশু সিনহা মনে করেছিলেন তিনি যা করতে চাইছেন তার জন্য ওই দুটো বিষয়ই অধিকার থাকা দরকার, মাইক্রোফিজিক্স এবং মাইক্রোবায়োলজি। প্রাণ এবং নিষ্প্রাণের দুই লিলিপুট দুনিয়ার দু পা রেখে তিনি দাঁড়িয়েছিলেন। এই করতে গিয়েই বোধহয় তার পা টলে গিয়েছিল। যে কাজ তিনি করতে চাইছিলেন কোনো কারণে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাতে সম্মতি দিতে নারাজ হন। তখন তিনি লুকিয়ে তাদের ল্যাবরেটরি ব্যবহার করেন। গবেষণার খরচ তোলার জন্যে ইউনিভার্সিটির ফান্ড নয়ছয় করেন এবং ল্যাবরেটরির বেশ কিছু দামি যন্ত্রপাতি কোথাও যে সরিয়ে ফেলেন আজও কেউ তার হদিশ পায়নি। এতেই শেষ নয়, সব শেষে তিনি একটা খুন করেন। হ্যাঁ, এমন একজন সহকর্মীকে বিষ খাইয়ে মারেন যিনি তার বিরুদ্ধে তৈরি হওয়া এনকোয়ারি কমিটির নেতৃত্ব দিচ্ছিলেন। FBI তাকে গ্রেপ্তার করার ঠিক আগের মুহূর্তে ডক্টর বেদাংশু সিনহা আমেরিকা ছেড়ে পালিয়ে যান। এটা 5 বছর আগের কথা। তারপর তিনি যে কোথায় গা ঢাকা দেন এতদিন কেউ তার হদিশ পায়নি। শেষ অবধি আমেরিকা এবং ভারত দু দেশের তদন্তকারী অফিসারেরাই ধরে নিয়েছিলেন উন্মাদ সেই বৈজ্ঞানিক বেঘোরে কোনো বনে পাহাড়ে কিংবা জলের স্রোতে প্রাণ হারিয়েছেন। তার মৃতদেহটা হয়তো কোনো একদিন খুঁজে পাওয়া যাবে। তিনি যে বহাল তবিয়তে গোপীমঠ নামে এক অখ্যাত জায়গায় চিকিৎসক সেজে বসে আছেন তা কে জানবে। আমি যতক্ষণে টোটোর ল্যাপটপ থেকে মেলটা পড়লাম তার মধ্যে টোটো খুব দ্রুত ওর ফোন থেকে সৌমেন্দুবাবুকে কী সব যেন অর্ডার দিয়ে গেল। আমি পুরো মেসেজটা 3 বার আদ্যপান্ত পড়ে ওর দিকে মুখ তুলে তাকালাম। টোটো বলল, ক্রিমিনালটার পেছনে ওয়াচম্যান লাগিয়ে দিলাম, ও আর পালাতে পারবে না। আর একটা কথা, তুই লোকটাকে সন্দেহ করেছিলিস মানে তোর কাছে ডেফিনেট কোনো ইনফরমেশন আছে যেটা আমি জানি না, সেটা কি? মুচকি হেসে বললাম, আজই রজনীতে হয়নি সময়ে, মানে এখনই তোকে এই প্রশ্নের জবাব দিতে পারবো না। তাহলে আমি নিজের মতো করে এগোই, লোকটাকে থানায় তুলে এনে 3rd ডিগ্রি দিয়ে পেট থেকে কথা বের করি? আমি বললাম, তুই এই থানার হর্তাকর্তা বিধাতা, আমি বারণ করার কে? আর ডক্টর বেদাংশু সিনহা আজ হোক কাল হোক গারদের মধ্যে ঢুকবেনি। 2 দিন আগে যদি ঢোকাস তাতে এমনিতে কোনো ক্ষতি নেই, কিন্তু একটা প্রশ্নের উত্তর দে তো, ওনার কাছে তুই কি জানতে চাইবি? যে ঘরের চাবি ছিল তোর কাছে সেই ঘরের মধ্যে থেকে একটা জেম কেমন করে উধাও হলো? ব্যাপারটা একটু বোকা বোকা হয়ে যাবে না? পরে সামলাতে পারবি তো? টোটো অগ্নিদৃষ্টিতে আমার দিকে চাইল, কিন্তু আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পেরেই ও আবার 2 হাতে মুখ ঢেকে ফেলল। আমি ওর পাশে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে বললাম, এত ভেঙে পড়িস না টোটো। শোন, চিন্তামণি কোথায় রয়েছে সেটা বোধহয় আমি জানি,
কিন্তু সেটা তুই বা আমি এখনই নিজেদের হাতে নিয়ে আসতে পারবো না। তার জন্যে আরও একটু সময় দরকার। কতটা সময়? দারুণ উত্তেজিত হয়ে দাঁড়িয়ে উঠল টোটো। আমি বললাম, আজ রাতটুকু। কাল সকালের মধ্যেই তুই একটা সাধারণ কুমোরে পোকা কেন হার্ট শেপের বাসা বানায় তার উত্তর পেয়ে যাবি। বিনুর আক্রমণকারীকে পেয়ে যাবি। আর সবচেয়ে বড় কথা, হারানো চিন্তামণি আবার নিজের জায়গায় ফিরে আসবে কাল সকালের মধ্যে। কথাগুলো আমি এতটাই জোরের সঙ্গে বললাম যে টোটোর মুখ থেকে তক্ষুনি দুশ্চিন্তার মেঘ কেটে গেল। ও বলল, তুই শুধু বল, তার জন্য আমাকে কি করতে হবে? যা যা করতে হবে সেই সবই ওকে বুঝিয়ে বলে দিলাম। এরপর শুধু অপেক্ষার পালা। অপেক্ষাই করছিলাম মন্দিরের বাগানে, সেই সমাধিস্থলে। দিনের বেলায় যে জায়গায় ফুলের মালায়, ধূপের গন্ধে, কীর্তনের সুরে শান্ত আর পবিত্র ছিল, এখন রাত 2টোর সময় সেই একই জায়গা যে কী অদ্ভুতভাবে বদলে গিয়েছে দেখলে অবাক লাগে। এখন চারিদিকে শুধু জমাট অন্ধকার। পাঁচিলের বাইরের একটা ল্যাম্পপোস্ট থেকে কিছুটা আলো ছিটকে এসে মহন্ত মহারাজের কাঁচা মাটির কবরের ওপরে পড়েছিল। সেই আলোর ওপরও নড়াচড়া করছিল অসংখ্য গুলঞ্চ পাতার ছায়া। মনে হচ্ছিল কতগুলো কালো কালো সরীসৃপ যেন সমাধির ওপরে বুকে হেঁটে চলে ফিরে বেড়াচ্ছে। আমি আর টোটো একটা ঝোপালো জবা গাছের আড়ালে গুঁড়ি মেরে বসেছিলাম। এরকম শুধু আমরাই নই, প্রায় প্রত্যেকটা ঝোপের পেছনেই 1-2 জন করে পুলিশের লোক গা ঢাকা দিয়ে রয়েছে। রাত 2:30-এর একটু পরে তিনি এলেন, ডাক্তার দেবব্রত সেন। না, ভুল বললাম, ডক্টর বেদাংশু সিনহা। তার চলাফেরার মধ্যে কোনো আড়ষ্টতা কিংবা ভয়ের লক্ষণ দেখলাম না। এমনকি মনে হলো তার ঠোঁটের কোণে সেই হাসিটাও যেন লেগে রয়েছে। ডক্টর সিনহা যখন মহন্ত মহারাজের সমাধির পাশে এসে দাঁড়ালেন, তখন আরও একটা জিনিস দেখলাম উনি 2 হাতের মুঠোয় একটা জয়স্টিক ধরে রয়েছেন। যেহেতু আমি জানতাম ওই জয়স্টিক কোনো শিশুর খেলনাকে রিমোট কন্ট্রোলে চালাবার যন্ত্র নয়, বরং ওই জয়স্টিক মৃত্যুকে চালনা করে, তাই আমার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি কিছুতেই সে ভয়কে আটকাতে পারলাম না। সমাধিস্থলকে ঘিরে দাঁড়িয়ে থাকা মহাকায় তেঁতুল গাছগুলোর কোনো একটার কোটরের ভেতর থেকে একটা পেঁচা হঠাৎই কি জানি কেন প্রবল চিৎকার শুরু করলো। সেই চিৎকার যখন শেষ হলো, তখন বুঝতে পারলাম অন্য একটা শব্দ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই শব্দটা মৃদু, গম্ভীর, অনেকটা হৃৎপিণ্ডের লাবডুবের মতো। তালে তালে মাটির নিচ থেকে উঠে আসছে সেই শব্দ, ক্রমশ স্পষ্ট হচ্ছে। ক্রমশ আমাদের পায়ের তলার মাটিতেও ছড়িয়ে পড়ছে সেই শব্দের অনুরণন। টোটো অবাক হয়ে আমার মুখের দিকে তাকালো। আমি ঠোঁটে আঙুল রেখে ইশারায় ওকে চুপ করতে বললাম। ডক্টর বেদাংশু সিনহার দিকে তাকালাম। অন্ধকারে ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু মনে হলো উনি কবরের ঠিক পাশে দাঁড়িয়ে হাতের জয়স্টিকের বোতামগুলো খুব দ্রুত নাড়াচাড়া করছিলেন। কিছুক্ষণ পরে উনি উৎকট এক কৌতূহলে এমনভাবে সামনের দিকে ঝুঁকে পড়লেন যাতে মনে হলো উনি বোধহয় কবরের কাঁচামাটির গন্ধ শুঁকছেন। শব্দটা হঠাৎই থেমে গেল। কবরের ভেতর থেকে উঠে এলো একটা হাত, তারপর আরেকটা। মাটির পাড়ের ওপর 2 হাতের চাপ দিয়ে এরপরে উঠে এলো মহন্ত মহারাজের শবদেহ। পুরোটা নয়, কোমর অবধি। ডক্টর সিনহা তাড়াতাড়ি এগিয়ে গেলেন সেই জীবন্ত মৃতদেহের দিকে। তারপর একটা ছোট ক্যানভাসের ব্যাগ বাড়িয়ে দিতেই সেই মৃতদেহ নিজের মুখ থেকে যে জিনিসটা বার করে বেদাংশু সিনহার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল, সেটা এই অন্ধকারের মধ্যেও চিনতে কোনো অসুবিধে হলো না। চিন্তামণির মালা। অন্ধকারের মধ্যে এক পলকের জন্য স্নিগ্ধ নীল দ্যুতি ছড়িয়ে সে আশ্চর্য মুক্ত হারিয়ে গেল ডক্টর সিনহার ব্যাগের মধ্যে। ডক্টর সিনহা ব্যাগটাকে ট্রাউজারের পকেটের মধ্যে ঢুকিয়ে আবার জয়স্টিক নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। মহন্ত মহারাজের শবদেহ ধীরে ধীরে নরম মাটি ভেদ করে কবরের ভেতরে নামতে শুরু করলো। টোটো কোনো ভুল করলো না। রাতের নৈশব্দ ভেদ করে ও ঠোঁটের হুইসেল বারবার বেজে উঠল। চারিদিক থেকে অন্তত 10 জন অস্ত্রধারী পুলিশ ছুটে এসে ঘিরে ফেলল ডক্টর সিনহাকে। সার্চলাইটের আলোয় আলো হয়ে উঠল সমাধিস্থল। পুরনো ইটের পাঁচিল, তেঁতুল গাছের গুঁড়ি, ছড়িয়ে থাকা ফুলের পাপড়ি আর পোড়া ধূপকাঠি সব কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল। আর সব কিছুর কেন্দ্রে কাঁচের চোখ, বরফের মুখ আর কাদায় মাখামাখি শরীর নিয়ে বসেছিলেন মহন্ত মহারাজ। ডক্টর সিনহার জয়স্টিকে আশ্চর্য কন্ট্রোলে তাঁর শরীর আবার অসাড় হয়ে গেছে, একজন মৃত মানুষের শরীর যেমন হওয়া উচিত। অল্প কিছুক্ষণের জন্য আমার মনে বোধ হয় জয়ের আনন্দ জেগে উঠেছিল সাফল্যের অহংকার। সেইটাই ভুল হয়েছিল। ডক্টর সিনহার মুখের অমানসিক হাসিটার দিকে চোখ পড়তেই মনে পড়ল একটা বড় জিনিস ভুলে গেছি।
ভুলে গেছি যে বিনু বলেছিল ওর চোখের সামনে কুমড়ো পোকাটা জ্বলে গিয়েছিল, যেভাবে আতস কাচের নিচে ধরে থাকা দেশলাই কাঠি জ্বলে ওঠে। আমি চিৎকার করে উঠলাম, টোটো, জয়স্টিক, ওনার হাত থেকে জয়স্টিকটা কেড়ে নে। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। আমাদের সবার চোখের সামনে রং মশলার মতন রূপলি আগুন ছড়িয়ে দাউ দাউ করে জ্বলে উঠল মহন্ত মহারাজের মৃতদেহ। কি বিভৎস সে আগুনের আঁচ! আমরা সকলে সেই আঁচ থেকে বাঁচতে পিছিয়ে দাঁড়ালাম। যখন সেই আগুন নিভল, তখন মহন্ত মহারাজের শবদেহের আর কোনো চিহ্ন নেই, ছাই ছড়িয়ে রয়েছে চতুর্দিকে। এরপরে বলার মতন আর সামান্য কথাই বাকি থাকে। নতুন মহন্ত কেদারনাথ বাচস্পতির অভিষেক অনুষ্ঠানে তার গলায় চিন্তামণির হার পরিয়ে দিয়ে আমার ক্যামেরার দিকে তাকিয়ে একগাল হেসেছিলেন ননীগোপালবাবু। পোলট্রি ফার্মের মালিক বিবেক অগস্থি কলকাতা থেকে সেদিনই ছুটে এসেছিলেন গোপীমঠে। তার সংস্থার ছায়া বিষাক্ত ছত্রাকের মতন যেভাবে ডক্টর বেদাংশু সিনহা বেড়ে উঠেছিলেন, তা দেখে তিনি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। ডক্টর সিনহাকে আপাতত নিয়ে যাওয়া হয়েছে কলকাতায় লালবাজারে। পরে আন্তর্জাতিক আইনে তার বিচার হবে। আমেরিকায় তার নামে খুনের মামলা চলছে। এরপরেও আরও কয়েকটা দিন আমাকে গোপীমঠে থেকে যেতে হয়েছিল। টোটো বলেছিল এই চিন্তামণি রহস্যের পুরো রিপোর্টটা ওকে ডিকটেশন দিতে হবে। ও এখনও অনেক কিছুই বুঝতে পারছে না। পুরোটা না হোক, মূল পয়েন্টগুলো আমি ধরিয়ে দিয়েছিলাম। বলেছিলাম যে কোনো প্রাণীর শরীর একটা অসাধারণ যন্ত্র। প্রকৃতির নিজের হাতে লক্ষ লক্ষ বছর ধরে গড়ে ওঠা সেই সব দেহযন্ত্রের এফিসিয়েন্সির সঙ্গে আজও মানুষের তৈরি কোনো যন্ত্র পাল্লা দিতে পারে না। ডক্টর সিনহা সেই দেহযন্ত্রগুলোকে যন্ত্রের মতনই ব্যবহার করছিলেন। আমার দৃঢ় বিশ্বাস ওই পিঁপড়ে, ওই কুমড়ো পোকা, গোসাপ কিংবা বাঁদর প্রত্যেককেই তিনি প্রথমে খুন করেছিলেন, তারপর মৃতদেহের মধ্যে তার আবিষ্কৃত চিপস ঢুকিয়ে দিয়েছিলেন। তখন তিনি রাডার কন্ট্রোলের মাধ্যমে ওই দেহযন্ত্রগুলোকে দিয়ে নিজের ইচ্ছে মতন কাজ করাতে পারতেন। হাত পাকানোর সময়টাতে তিনি একদম সরল দেহযন্ত্র বেছে নিয়েছিলেন, পিঁপড়ে। সেই পরীক্ষা সফল হওয়ার পরে আরেকটু জটিলতার দিকে ঝুঁকেছিলেন, কুমড়ো পোকা। সেই যন্ত্রচালিত মৃত পতঙ্গকে তিনি বোধহয় মজা করেই হার্ট শেপে বাসা বানাতে শিখিয়েছিলেন, যেমন তার আগে পিঁপড়েকে শিখিয়েছিলেন সোনার কুচি কুড়িয়ে আনতে। এই নির্জন গোপীমঠে নদীর চড়ায় কয়েকটা পিঁপড়ে ঘোরাফেরার ওপরে যে কারুর নজর পড়তে পারে সেটা তিনি স্বপ্নেও ভাবেননি। এও ভাবেননি যে কুমড়ো পোকার আশ্চর্য বাসা কারুর চোখে পড়ে যাবে। কিন্তু তার কপাল খারাপ। বিনায়ক মুখার্জি বলে এক প্রকৃতিপ্রেমী কিশোরের সামনে পড়ে গেল সেই কুমড়ো পোকার উড়ন্ত মৃতদেহ। সেটাকে মৃতদেহ বলে চিনতে না পারলেও বিনু তার হার্ট শেপের বাসা বানানোর ছবি তুলে রাখলো এবং একই সঙ্গে সেই সব ছবির ফ্রেমে ধরা পড়ে গেলেন ডক্টর সিনহা নিজেও। বিনুর এই কীর্তি ডক্টর সিনহার চোখ এড়াল না। তিনি ঠিক করলেন বিনুকে খুন করে ওর মোবাইল লোপাট করে ফেলবেন। মোবাইল ছিনতাই করলেন ঠিকই, তবে বিনু প্রাণে বেঁচে গেল। হ্যাঁ, ওনার ঘর তল্লাশি করে পুলিশ বিনুর মোবাইল খুঁজে পেয়েছে। তবে পিঁপড়ে, কুমড়ো পোকা কিংবা গোসাপ এই সবই ছিল আসল নাটকের রিহার্সাল মাত্র। গোপী মঠের আশ্চর্য মুক্তোর খোঁজ কবে তিনি কিভাবে পেয়েছিলেন বলতে পারবো না, তবে প্রথম থেকেই ডক্টর বেদাংশু সিনহার মূল লক্ষ্য ছিল ওই মুক্তো চুরি করা। গবেষণা শেষ করতে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মামলা লড়তে তার নিশ্চয়ই অনেক টাকার প্রয়োজন ছিল। ওই একটা চিন্তা মনেই তাকে সেই টাকা তুলে দিতে পারত। সেই জন্যেই তিনি নিশ্চয়ই এমন ডেসপারেট হয়ে উঠেছিলেন। তাছাড়া আমার ধারণা ডক্টর সিনহা ছিলেন মানসিক রোগগ্রস্ত মানুষ। তার ঠোঁটের কোণে লেপ্টে থাকা হাসি দেখলে তাই মনে হয়। সাইকোপ্যাথ কিলার। খুন করতে যে তার হাত কাঁপতো না সে তো বিনুর ওপরে আক্রমণের ধরন দেখলেই বোঝা যায়। পরের খুনটার জন্য তিনি অবশ্য অনেক আগে থেকেই আটঘাট বেঁধেছিলেন। পোলট্রি ফার্মের মতো সংস্থাগুলোতে রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে যাদের রাখা হয় তাদের কাছ থেকে খুব বড় ডিগ্রি আশা করা হয় না। তাদের কাজের মধ্যেও খুব চ্যালেঞ্জিং কিছু থাকে না। অতএব ডক্টর সিনহা নাম এবং ডিগ্রি ভাড়িয়ে খুব সহজেই ওখানে ঢুকে পড়লেন। তিনি একই সঙ্গে পেয়ে গেলেন প্রতি মাসে কিছু অর্থের যোগান, একটা নিরিবিলি কাজ করার জায়গা আর মহন্ত মহারাজের চিকিৎসা করার সুযোগ। চিকিৎসা? আমার ধারণা ডক্টর সিনহা বেশ কয়েক মাস ধরে মহন্ত মহারাজের শরীরে ওষুধের নামে আর্সেনিকের মতন ধীরে কাজ করে এমন কোনো বিষ ঢুকিয়ে চলেছিলেন। সেই অর্থে মহন্ত মহারাজকেও তিনি খুনই করেছিলেন, যদিও মৃতদেহ পুড়ে যাওয়ার ফলে সেটা এখন প্রমাণ করা কঠিন। বাঁদরগুলোর কানের নিচে যেমন অ্যাডহেসিভ টেপের টুকরো দেখেছিলাম, সেই রকম অ্যাডহেসিভ টেপ মহন্ত মহারাজের কানের নিচেও লাগানো ছিল। ওই জায়গা দিয়েই শরীরের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন মাইক্রোচিপস।
এবং এইভাবে মহন্ত মহারাজকে ডক্টর সিনহা তৈরি করে নিয়েছিলেন তার কাজের জন্যে। বড় বীভৎস সেই কাজ। মৃত্যুর পরেও মহন্ত মহারাজ ডক্টর সিনহার রিমোট কন্ট্রোলের নির্দেশে তার গলার চিন্তামণির হারটি মুখে পুরে ফেলেছিলেন। এই জায়গাটা লিখবার সময় টোটো একবার অবিশ্বাসের চোখে আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি ওকে মনে করিয়ে দিয়েছিলাম মহন্তজির মৃত্যুর ঠিক পরের মুহূর্তটার কথা। নিতান্ত কাকতালীয়ভাবে আমি আর ও সেই সময় ওনার মৃত্যুসজ্জার পাশে হাজির হয়ে দেখেছিলাম কেমন করে ওনার একটা হাত ধীরে ধীরে উপরে উঠে আবার নেমে এসেছিল। সন্দেহ নেই সেই সময় ডক্টর সিনহা আসলে মহন্তজির মৃতদেহের ওপরে তার কন্ট্রোল চেক করছিলেন। টোটো আমার কথা মেনে নিয়ে আবার কলম হাতে তুলে নিয়েছিল। আমি ওকে বলেছিলাম একইভাবে ডক্টর বেদাংশু সিনহা রাত্রিবেলায় মহন্তজিকে সমাধি থেকে উঠে আসতে নির্দেশ দিয়েছিলেন। মহন্তজি বলছি ঠিকই, কিন্তু উনি তো তখন মানুষের শরীরে একটা যন্ত্র ছাড়া কিছু নন, বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় সাইবর্গ। অতএব সেই সাইবর্গ উঠে এসেছিল কবর থেকে, মুখ থেকে চিন্তামণির হার বার করে তুলে দিয়েছিল ডক্টর সিনহার হাতে। তারপর আবার ডক্টর সিনহার নির্দেশ মেনে কবরের নিচে লুকিয়ে পড়তে যাচ্ছিল। আর কয়েকদিন বাদেই সমাধির ওপরে মার্বেল পাথরের বেদি গেঁথে দেওয়া হতো, তার নিচে চিরকালের মতন হারিয়ে যেত চিন্তামণি অন্তর্ধান রহস্য। টোটো কলমে ক্যাপ পড়াতে বলল, যদি না তুই থাকতিস। আমি বললাম যদি না বিনু থাকতো। কলকাতায় ফিরে যাবার দিনে টোটো নিজেই থানার জিপটা ড্রাইভ করে আমাকে স্টেশনে নিয়ে যাচ্ছিল। গিন্নি নয়, ফিরবো খড়গপুর হয়ে, তাই লোধাশুলি থেকে ডান দিকে গুপ্তমনির দিকে বাঁক নিয়ে হাইওয়েতে উঠলাম। খড়গপুরের নিবেদিতা নার্সিংহোমের 3 তলার একটা কেবিনে গলা অবধি সাদা চাদর ঢাকা দিয়ে শুয়েছিল বিনু। শুয়ে শুয়ে অ্যাস্টারিক্সের কমিক্স পড়ছিল। আমাকে আর টোটোকে ঘরে ঢুকতে দেখে ওর মুখ হাসিতে ভরে উঠল। বইটা নামিয়ে রেখে উঠে বসলো। আমি বললাম, কেমন আছো বিনু? একদম ঠিক আছে নীল আঙ্কেল, কিন্তু এনারা বলছেন এখনও আমাকে 2 দিন অবজারভেশনে রাখবে। কি মুশকিল বলুন তো, ওদিকে আমি যে কয়েকজনকে অবজারভেশন রেখেছিলাম তাদের কি হবে? টোটো অবাক হয়ে বললো, কাদের কথা বলছিস রে? একটা ব্ল্যাক হেডেড অরিওল, মানে বেনেবু পাখির ফ্যামিলি, আমাদের ছাদের একদম গায়ে একটা কদম গাছের ডালে কি সুন্দর দোলনার মতন বাসা বানিয়েছিল। যেদিন হাসপাতালে ভর্তি হলাম মাত্র তার আগের দিনই ডিম ফুটে 2টো কুচি কুচি বাচ্চা হয়েছিল। সেগুলো কেমন আছে কে জানে। আমার চোখের কোণাটা কেমন যেন জ্বালা করে উঠল। বিনুর মাথার হালকা ব্যান্ডেজটাকে বাঁচিয়ে ওর চুলগুলো ঘেঁটে দিয়ে ওকে সেই কথাটা বললাম, যেটা এর আগে হোয়াটসঅ্যাপে লিখেও আবার ডিলিট করে দিয়েছিলাম। বললাম, তুমি সেরে ওঠো বিনুবাবু, তোমার পরীক্ষা হয়ে যাক, তারপর তোমাকে আমি কাচ্ছাড়ানে ফ্লেমিঙ্গো পাখির কলোনি দেখাতে নিয়ে যাব, প্রমিস।